আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন? আমাকে স্ক্রিন শেয়ার কি দেখতে পাচ্ছেন? স্ক্রিন শেয়ারটা চলে গেছে ভাই। স্ক্রিনশট দেখা আচ্ছা, যাচ্ছে। স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না। ওকে, দেখা যাচ্ছে ভাই। তো ঝামেলা করতেছে কালকে থেকে। তাহলে আচ্ছা, এখন দেখা যাচ্ছে আশা করি। স্ক্রিনশট দেখা যাচ্ছে। ওকে, দেখেন আপনারা যেসব টপিকে হচ্ছে বেশি ফোকাস করবেন সেটা হলো বাংলা গ্রামার। বাংলা গ্রামার, ম্যাথ। লেফট সাইডে দেখা যাচ্ছে আপনার এই যে এই টপিকটায় বাংলা গ্রামার, ম্যাথ, বিজ্ঞান, আন্তর্জাতিক, কনসেপচুয়াল এবং ইংলিশ ভোকাব। এইগুলোতে হচ্ছে আমাকে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে। ঠিক আছে? তাহলে কি কিতে একটা হচ্ছে আপনার বাংলা গ্রামার, তারপর হচ্ছে ম্যাথ। বাংলা গ্রামারটা হচ্ছে আপনার প্রতিদিন 10 মিনিট করে হলে পড়েন। এটা একদম অনেকে কি করে মনে করে যে আমি পারবো পারবো, পরীক্ষার আগে দেখে, এরপরে আপনার পরীক্ষাতে 2-3 নাম্বার ছুটে যায়। এখানে 2-3 নাম্বার ছোটার কোনো সুযোগই দিবেন না আপনি। 30 মানে 30, চোখ বন্ধ করে। ম্যাথ তো হচ্ছে আপনার অলরেডি করা শুরু করছেন কয়েকজন, আমি দেখতেছি। তো আমি ম্যাথের হচ্ছে একটা পড়া দিচ্ছি, পড়া নিয়ে পরে আলোচনা করব। এখন বিজ্ঞানটা নিয়ে তো আসলে ভাই কিছু নাই, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। বিজ্ঞানটা পড়বেন, টানা পড়তে থাকবেন। ঠিক আছে, একদম প্রথম থেকে টানা পড়তে থাকবেন। আন্তর্জাতিক কনসেপচুয়ালটা তো আমি আপনাদেরকে প্রতিদিন কিছু না কিছু দেখাই দিব, আর ইংলিশ ভোকাবটা আমি দিচ্ছি প্রতিদিন। প্লাস বই থেকে পড়তে হবে। হ্যাঁ, বইয়ের প্রিভিয়াস ইয়ারের সবগুলো আগে পড়ে ফেলেন, ভোকাব অংশটুকু। এটা হচ্ছে আপনি সবচেয়ে বেশি ফোকাস করবেন এখানে একদম। এখানে হচ্ছে মেন মার্কস তোলার জায়গা আর কি। এরপর আপনি মার্কস তুলতে পারবেন না অত বেশি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ টপিক গুলো হচ্ছে বাংলা সাহিত্য এবং বাংলাদেশ প্রথম 6টা চ্যাপ্টার। ঠিক আছে? তাহলে বাংলা সাহিত্য হচ্ছে আপনি এখানে মার্কস তোলা যায়, 30 নাম্বার আছে। আর বাংলাদেশেও কিন্তু মার্কস তোলা যায় না যে এমন না, প্রথম 6টা চ্যাপ্টারে এখানে গুরুত্বপূর্ণ পড়া লাগে 6টা, আর সংবিধানের 7 নাম্বার চ্যাপ্টার, বাকিগুলো অটোমেটিক পাওয়া যায় আর কি। আর এরপরে হচ্ছে আপনি অন্যান্য সবগুলা পড়বেন। আর আগামী 12 তারিখ পর্যন্ত, মানে আমাদের 12 দিনের পড়া হচ্ছে ব্যাকরণ প্লাস মধ্যযুগ পর্যন্ত। ঠিক আছে? আপনি হচ্ছে ব্যাকরণ এবং মধ্যযুগ পর্যন্ত যা আছে সব শেষ করে ফেলবেন। এরপরে কনসেপচুয়াল 7টা চ্যাপ্টার আছে, পুরোটা একবার রিডিং দিবেন আপনি। ঠিক আছে, পুরোটা একবার রিডিং দিতে হবে। এরপরে হচ্ছে বাংলাদেশের 1 থেকে প্রথম 6টা চ্যাপ্টার, 4 নাম্বার চ্যাপ্টার বাদ দিয়ে, অর্থাৎ 1, 2, 3, 5, 6, এর মধ্যে 3 নাম্বার চ্যাপ্টার পড়তে আধা ঘন্টা লাগবে, এখানে কিছু নাই। হ্যাঁ, তাহলে 1, 2, 3, 5, 6 পাটিগণিত সব শেষ করে ফেলবেন এই 12 দিনের মধ্যে। আর উপপাদ্য হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য গুলো পড়ে ফেলবেন। আপনাদের একটা সংকট হচ্ছে কি, আগে পাটিগণিত পড়েন এরপরে উপপাদ্য পড়েন, এইভাবে করা যাবে না। কেমন? আপনি পাটিগণিত এবং উপপাদ্য প্রতিদিন, মানে 12 দিন টাইম দিচ্ছে তো, 12 দিনই আপনি পাটিগণিত পড়বেন, 12 দিনই আপনি উপপাদ্য পড়বেন। অর্থাৎ আপনি পাটিগণিত যখন পড়বেন তার কিছু টাইম হচ্ছে উপপাদ্যের জন্য বরাদ্দ রাখবেন, আধা ঘন্টা। মানে একই সাথে একটা একটা উপপাদ্য বা দুইটা একটা উপপাদ্য হইলেও আপনি প্রতিদিন পড়তে হবে। একসাথে শেষ করা ট্রাই করবেন না, কারণ উপপাদ্য গুলো মাথায় প্যাঁচ লেগে যাবে। এরপর হচ্ছে বাংলা 2টা আর ইংলিশ 2টা রচনা হচ্ছে আপনি কি করবেন, আপনি নোট করবেন। এটা নিয়ে আমি আপনাদেরকে আজকে কিছু বলবো না। ঠিক আছে, এটা নিয়ে হচ্ছে আমি আমি ওই আপনাদের যে পেইড গ্রুপটা আছে সেখানে হচ্ছে কিছু ফরম্যাট দিব। আর হচ্ছে শরীর স্যারের কিছু ফরম্যাট দিব। রচনা নোট মানে কিন্তু আপনি রচনা নোট করতে হবে না এমন না, মানে 15-20টা নোট করবেন ওটা এরকম না। এই 2 পেজের মধ্যে শুধু পয়েন্ট গুলো নিয়ে আসবেন। যেমন আহ যেমন নারী ক্ষমতায়ন নিয়ে আপনি নোট করতে পারেন। ঠিক আছে, কারণ এগুলো সবসময়ের জন্য আসে। যেমন ক্লাইমেট ক্লাইমেট গত 10 বছর ধরে ইম্পর্টেন্ট ছিল, এখনো আসছে, 46ও আসছে। ক্লাইমেট নিয়ে কিছু না কিছু আপনি পাবেনই। কেমন? আবার এগুলো আবার আপনি খুব ভালো লিখতে পারবেন বাংলাদেশ অ্যাফেয়ার্স পড়া হইলে। কারণ বাংলাদেশ অ্যাফেয়ার্স এ ক্লাইমেট নিয়ে একটা টপিক, মানে চ্যাপ্টারই পড়া লাগবে আপনাকে বিশাল বড় করে। কেমন? তারপর ধরেন হচ্ছে ব্লু ইকোনমি, এগুলো সব সময়ের জন্য হচ্ছে আপনার কি ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, এগুলো আমি দিব, ওই যে স্যারের নোটটা আমি দিব। এরপরে হচ্ছে আপনার বিজ্ঞান হচ্ছে পঞ্চম চ্যাপ্টার, সরি 5টা চ্যাপ্টার বিজ্ঞানের, আপনি 5টা চ্যাপ্টার শেষ করবেন। ঠিক আছে, তো এখানে মূলত আপনাকে বেশি প্রেশার নিতে হবে বিজ্ঞান এবং হচ্ছে কোথায়, বাংলাদেশ এবং কনসেপচুয়াল। পড়া কিন্তু অত বেশি না, আবার অত কমও না। ঠিক আছে, পড়া বেশি না এই সেন্সে, আপনি যদি প্রতিদিন 12-13 ঘন্টা পড়েন, এই পড়া শেষ করতে আপনার 8 দিন লাগবে। 8 দিন, 7-8 দিনে শেষ হয়ে যাবে। ঠিক আছে, এখন আপনারা কে কিভাবে পড়তেছেন সেটার উপর বেস করে হচ্ছে এটা আগাবে। বাট এটা মিস করার সুযোগ নেই। আমি অনেক ভাবছি। আপনারা দেখেন যে আপনারা 27 তারিখ পরীক্ষা তো আপনাদের আগামী মাসে, তো আপনি ধরবেন 20 তারিখ পর্যন্ত আপনি পড়তে পারবেন, এরপর আপনি পড়াশোনা করতে পারবেন না। তো 20 তারিখ যদি হয় তাহলে আপনার টাইম আছে হচ্ছে 1 মাস, এদিকে হচ্ছে 18 দিন। ঠিক আছে, মানে 1 মাস 18 দিন মানে হচ্ছে আপনার 48 দিনের মতো সময় আছে। তো 48 দিন সময়ের মধ্যে হচ্ছে আপনি 12 দিন দিচ্ছেন, 4 12 48, 4 ভাগে ভাগ করেন।
তাহলে এটা কিন্তু এক ভাগ পড়ে না। টোটাল রিটেন পড়ার মধ্যে এই পড়াটা এক ভাগে পড়ে না, এটা হচ্ছে অনেক কম ভাগে পড়ে। তার মানে এক ভাগ হিসেবে পড়লে আপনাকে আরো বেশি পড়া লাগবে, ঠিক আছে? তাহলে 12 তারিখের মধ্যে যদি রিটার্ন আমাদের পেইড ব্যাচে আছেন তারা একটা শেষ করে ফেলতে হবে। আমি হচ্ছে এইটা ফোকাস করে আপনাদেরকে হচ্ছে গুছায় গুছায় দিব আর কি, ঠিক আছে? আর পরের গুলোতে আপনার প্রেশার আরো বাড়বে, যত টাইম যাবে প্রেশার বাড়বে। এখন তো আপনার প্রেশার নাই, বই নাই, প্রেশার কি পাচ্ছেন? তারপরে কুচকিন নোট বের হবে, শীট বের হবে, তখন আরো শীট শেয়ার করবো, তখন দেখা যাবে যে আপনি পড়তে পড়তে পাগল হয়ে যাচ্ছেন। প্রিলিপসের রিটেনে পড়া বেশি ভাই, আমার যেটা পার্সোনালি মনে হয় আর কি। যাই হোক, আসলে আমরা কথা কম বলে পড়া শুরু করি। আচ্ছা, আমাকে কেউ একটু কথা বলেন তো আমার সাথে, আমি মনে হয় আপনাদের কম শুনতে পাচ্ছি somehow। জি স্যার। কিছু একটা বলেন কেউ, আমি শুনে দেখি। আপনাদের কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা দেখি। জি স্যার, আপনার কথা তো আমরা স্পষ্টই শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনাদের কথা আমি কম শুনতে পাচ্ছি। চ্যালেঞ্জ, একটা একটা চ্যালেঞ্জ বের হচ্ছে। একটু দাঁড়ান, আমি আহ, দেখি কি অবস্থা, কোন ইয়া থেকে আছে। না, আমি ঠিকটা থেকে আছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনারা আমাকে শুনতে পাইলে হচ্ছে। তাহলে আমরা সরাসরি হচ্ছে আমরা এটা মনে বাংলাদেশ হচ্ছে অ্যাফেয়ার্সে কমে চলে যাবে। যাব। ওকে, দাঁড়ান, আমি হচ্ছে নোটটা ওপেন করি। ভাইয়া স্ক্রিন চলে গেছে। হ্যাঁ, স্ক্রিন চলে গেছে, কারণ আমি হচ্ছে ওই নোটটা ওপেন করতেছি। আর আপনাদের পেইড ক্লাসগুলো মিটে নিব, কারণ স্টুডেন্ট কম তো, ঝামেলা কম হবে, সমস্যা নেই। ভাইয়া পেইড ব্যাচে ভর্তি হওয়ার জন্য আপনাকে মেসেজ দিয়েছিলাম, একটু টেলিগ্রামে কাইন্ডলি মেসেজটা একটু দেখবেন। বুঝি না ভাই, আবার রিপিট করেন তো। আপনার পেইড ব্যাচে ভর্তি হওয়ার জন্য মেসেজ দিয়েছিলাম টেলিগ্রামে, একটু কাইন্ডলি দেখবেন ভাইয়া। আচ্ছা ভাই, আমি গতকালকে ক্লাস দিয়েছিলাম। শেষ করে দেখবো, হ্যাঁ জি ঠিক আছে। ভাই কনসেপচুয়ালটা সংক্ষেপে যদি একটু আলাপ করে দিতেন তাহলে ভালো হতো মনে হয়। আচ্ছা, আশা করি দেখতে পাচ্ছেন। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে আবার, আচ্ছা ওয়েট। হ্যাঁ, আশা করি এখন দেখতে পাচ্ছেন। তো দেখেন যে আমাদের সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেকেন্ড চ্যাপ্টার থেকে আপনি মিনিমাম 20 নাম্বার পাচ্ছেন ধরে রাখেন, আর যদি টিকা টুকা চলে আসে আরো বেশি আসার সম্ভাবনা আছে। এই চ্যাপ্টারটা আমাদের সরাসরি হচ্ছে অনেকগুলো চ্যাপ্টারের সাথে সম্পর্কিত, অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিকের সাথে সম্পর্কিত, ঠিক আছে? তো এখানে কোশ্চেন গুলো যদি একটু দেখেন, প্রথমে আপনার ফর্টে করে আসছে বাংলাদেশের সমতল ভূমিতে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সংক্ষিপ্ত পরিচয় দিন, ঠিক আছে? এখন দেখেন এই কোশ্চেনটা আপনি বানায় লিখতে পারবেন না, ঠিক আছে? অর্থাৎ আপনার বাংলাদেশে বসবাসকারী, সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদের আপনার তাদের নামটাই তো আগে মাথায় রাখতে হবে, ঠিক না? কারণ কারা সমতলে বসবাস করে এটাই হচ্ছে আপনার জানা থাকা লাগবে। সব নৃগোষ্ঠীদের সমতলে বসবাস করে না, এবং তাদের আবার আপনার স্পেসিফিক আপনার জাতিসত্তার পরিচয়টা আপনার মুখস্থ রাখতে হবে। তার মানে এই চ্যাপ্টারে মুখস্থ করার বেশি জায়গা আর কি। পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র জাতিসত্তার সাংস্কৃতিক বৈশিষ্ট্যের পরিচয় উপস্থাপন করুন। এটা আপনি হয়তো একটু বানাবানা লিখতে পারবেন, কারণ আপনি যতগুলা উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম জানেন বেশিরভাগই চট্টগ্রামে পাহাড়ে বসবাস করে আর কি, ঠিক আছে? সাঁওতালদের আপনার জীবন আচরণ সম্পর্কে বর্ণনা করুন, গারোদের জীবন আচরণ সম্পর্কে বর্ণনা করুন, এই দেখেন, তার মানে আমি কি বললাম, আপনার আপনার এই কোনো না কোনো কারো না কারো কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন আচরণ পরীক্ষা আসতেছে। এখন গারো আসছে, সাঁওতাল আসছে, সামনে হয়তো চাকমা আসতে পারে, মারমা আসতে পারে, গারো আসতে পারে, সাঁওতাল আসতে পারে। তার মানে হচ্ছে আমার সবগুলো মানে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে একটা বেসিক ধারণা না থাকলে আমি এটা অ্যান্সার করতে পারবো না। এটা আপনি কি লিখবেন, ঠিক আছে? গারো সাঁওতাল নিয়ে হয়তো আপনি পাশে একটু পড়াশোনা করলে 2 চ্যানেল লিখতে পারবেন, কিন্তু মার্কস ক্যারি করতে পারবেন না যদি আপনি ভালো না পড়েন আর কি।
এরপর দেখেন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড তো সবসময়ের জন্য ইম্পর্টেন্ট, এটা রচনার জন্য ইম্পর্টেন্ট, ভাইবা তো জিজ্ঞেস করে, ঠিক আছে? আপনারা চাইলে এখানে রচনা লিখে ফেলতে পারেন একটা, ঠিক আছে? দুইটা রচনার মধ্যে একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হিসেবে লিখে ফেলতে পারেন, ঠিক আছে? তারপর বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগাতে করণীয় কি বিস্তারিত ব্যাখ্যা দিন, এগুলো আপনি বানায় লিখতে পারবেন, ঠিক আছে? ওই যে বলছিলাম না, প্রতি পড়াটাকে হচ্ছে আপনার কি করা লাগবে, আপনার আহ আহ একটা ডিস্ট্রিবিউট করা লাগবে, কোনটা হচ্ছে আপনি মুখস্থ করবেন, কোনটা আপনি বানায় লিখবেন, কেমন? সেটা হচ্ছে এরকম একটা টপিক। তারপর দক্ষতা উন্নয়নে কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষা গুরুত্ব দিন, ঠিক আছে? কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষা, এটার হচ্ছে গুরুত্ব। তারপর এটা এটা মোটামুটি ধরেন যে আপনি বানায় লিখে ফেলতে পারেন, এখানে পড়ার কিছু নাই। আপনি বড় যেটা পড়তে পারেন সেটা হলো যে বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ কারিগরি শিক্ষার সাথে জড়িত, এটা আমরা একটু পরে আলোচনা করবো, সবগুলো আমি দেখাবো একটু পরে। তারপর ধরেন জনশুমারি কি আসছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে কি বোঝায়, ক্ষুদ্র নৃগোষ্ঠী কাদেরকে বলে, এটা 46 এই 45 ভাইবাতে কোশ্চেন করতেছে এটা। বাংলাদেশের জাতিগত সাংস্কৃতিক বৈচিত্র্য বর্ণনা করুন, বাংলাদেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠী কিভাবে মানব সম্পদে রূপান্তর করা যায়, বানায় লিখতে পারবেন। পরিবার পরিকল্পনা বলতে কি বোঝেন, বানায় লিখবেন। জনসংখ্যা নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকার গৃহীত পদক্ষেপ। ভাই, যতগুলা থার্ড ক্লাস মার্কের কোশ্চেন আসে আর কি পরীক্ষা, তার মধ্যে এই কোশ্চেনটা খুব, এই টাইপের কোশ্চেন খুবই থার্ড ক্লাস। লিটারেলি আপনি একটা লাইনও বানায় লিখতে পারবেন না, আপনাকে টোটাল গভর্নমেন্ট কি কি স্টেপ নিচ্ছে এগুলো লেখা লাগবে। এখন এগুলো কিন্তু লেখা খুবই টাফ, যেমন 44 এগুলো না লিখলেন আর কি, আপনি জানেন যে সরকার কি কি পদক্ষেপ নেয়। সরকার বিটিভির মধ্যে পরিবার পরিকল্পনা বিষয়ক কতগুলো স্লোগান দেয়, হ্যাঁ, দুটি সন্তানের বেশি নয় একটি হলে আরো ভালো। তারপর হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ নিয়ে হচ্ছে বিটিভিতে বিভিন্ন নাটক টাটক দেখায়, ঠিক আছে? এই টাইপের মানে কিছু হইলেও আপনি লিখতে পারবেন, কেমন? কিন্তু আপনার হুট করে 44 হুট করে চলে আসছে যে ইলিশ মাছ রক্ষায় সরকার গৃহীত পদক্ষেপ লিখেন। দুই একটা বেশি কথা লিখতেই পারে না কেউ। তাহলে এগুলো যদি ইয়ার কোশ্চেন থেকে বা বই থেকে কমন না আসে, আপনি কিন্তু লিখতে পারবেন না। সো আপনার কাজ হচ্ছে, ঠিক আছে, যে যতগুলা এরকম কোশ্চেন পাবেন যে সরকারের গৃহীত পদক্ষেপ এই বইটার মধ্যে বা যে বইটা আপনি কিনবেন, ওই সবগুলা কোশ্চেনকে আপনি স্ক্যান করে একটা পিডিএফ করে প্রিন্ট করে বারবার পড়তে হবে, কারণ এই সরকারি গৃহীত পদক্ষেপগুলো টোটালি কিন্তু আপনি 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 হাত দেওয়ার সুযোগ নাই। জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তর করতে বাংলাদেশ সরকার গৃহীত ব্যবস্থা, দেখেন এখানেও কি বাংলাদেশ সরকার গৃহীত ব্যবস্থা চাইছে, এটাও আপনি যা আছে সেটাই লিখতে হবে। মানব সম্পদ বলতে কি বোঝায়, এটা আপনি বানায় লিখবেন, কেমন? তারপর দক্ষ মানব সম্পদ উন্নয়নে শিক্ষার গুরুত্ব বানায় লিখবেন। বাংলাদেশের অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অবদান, এই ক্ষেত্রে আপনাকে পড়তে হবে। এক মিনিট, ওকে। তাহলে দেখেন যে এই যে আপনার ক্ষুদ্র নৃগোষ্ঠীরা কি কি ধরনের ভূমিকা রাখতেছে, এটা তো আপনি মানে বানায় লেখার সুযোগ নাই, এটাকে আপনাকে বুঝতে হবে যে অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে না হয় আপনি বানায় লিখলেন আর কি, যে ওদের কালচার আছে, এটা আমাদের কালচারকে আরো বেশি রিচ করতেছে, ওদের ড্রেস আছে, স্পেশাল ড্রেস বলতে বোঝাচ্ছি হচ্ছে ওদের নিজস্ব ড্রেস আর কি। তো এটা কিন্তু আমাদের কালচারকে আরো বেশি এনরিচ করতেছে, মানে এগুলার ওদের খাবার গুলা হচ্ছে আমাদেরকে টুরিস্টদেরকে হচ্ছে অনেক বেশি অ্যাট্রাক্ট করতেছে না, আমরা গিয়ে খাচ্ছি, ওদের ড্রেস কিনতেছি, ইকোনমি গ্রো করতেছে। নট লাইক দ্যাট, ওরা কিন্তু প্রচুর খাবার প্রডিউস করে, ফুড প্রডিউস করে, সেটা কিন্তু আমরা এক্সপোর্টও করি। এগুলো আপনি বারবার লিখতে পারেন, কিন্তু দেখেন অর্থনৈতিক অবদান মূল্যায়ন, এখানে না আপনাকে কিছু ডেটা দেওয়া লাগবে, অর্থনৈতিক বেস ডেটা, যে ওরা কতটুক ইম্প্যাক্ট ফেলতেছে, ঠিক না? ইম্প্যাক্ট ফেলতেছে বুঝছি, এখন সবাই তো এটাই লিখবে ইম্প্যাক্ট ফেলতেছে, কতখানি ফেলতেছে, মানে এখানে আপনি স্পেসিফিক কিছু ডেটা দিতে না পারলে মার্কস কমে যাবে। সামাজিক চেয়ে ডেটা দেওয়ার কিছু নাই, ঠিক আছে? এরপর দেখেন যে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবন দ্বারা উন্নয়নে সরকারের গৃহীত কোনো ভূমিকা আছে কি, দেখেন এইখানে সরকারের ভূমিকা চাইছে, তার মানে হচ্ছে এই যে 38 বিসিএস, তার মানে এখানে এই চ্যাপ্টারে আমরা সরকারের অনেকগুলো ভূমিকা সম্পর্কে লিখতে হতে পারে, ঠিক আছে? নরগোষ্ঠী জাতি এগুলো ইজি, বাংলাদেশের একটি সংকর জাতি, পার্বত্য চট্টগ্রামে আছে। দেখেন চাকমাদের সামাজিক সাংস্কৃতিক জীবনের বর্ণনা দেন। চাকমা, তাহলে চাকমা আসছে, ওদিকে হচ্ছে সাঁওতাল আসছিল, আর একটা কোনটা আসছিল, গারো আসছিল, তার মানে আসতেছে, কিন্তু তার মানে এখানে আমাকে ওই উপজাতি নৃগোষ্ঠী টাইপের বেশি ফোকাস করতে হবে আর কি, ঠিক আছে? তো আমি সরাসরি কোশ্চেনে আমার আপনাদের জন্য একটা নোট রেডি করছি, সেখানে চলে যাই। আমি আগে শর্টকাট নোটে চলে যাই, আমি শর্টকাটে বিশ্বাসী, ঠিক আছে? আচ্ছা, পরে বড় নোট, এটা হচ্ছে আমার শর্টকাট নোট। দেখেন সেকেন্ড চ্যাপ্টার, দেখেন তাহলে এই নোটটা কিভাবে করবেন, এটা নিয়ে তো আমি প্রতিদিনই আপনাদের সাথে আলোচনা করি, বা আবারও বলতেছে যে আপনি যে কোনো একটা বই ধরবেন, আপনাদের আসলে এখন দুইটা বই ধরার আসলে সুযোগ নাই। আমি বাংলাদেশের জন্য মোটামুটি 4টা বই পড়ছি, একটা হচ্ছে আপনার ইউনিক, একটা হচ্ছে শিকড়, তারপরে হচ্ছে একটা হচ্ছে আর্কেডিয়ান, আর একটা হচ্ছে নাইম বের বই।
ঠিক আছে। আর বাকি বইগুলো খুবই অখাদ্য, যেমন বইগুলো কিনছি পড়ি নাই, যেমন হচ্ছে আপনার ম্যানস এর একটা বই আছে। ম্যানস বইটার রাইটার কে জানো? আহ হাসান জাহিদ। ঠিক আছে। হাসান জাহিদের ম্যানুয়ালের বইগুলো খুবই থার্ড ক্লাস, আমি ওটা ধরি নাই আর কি। তো আপনাদের আসলে এই লাক্সারিটা আপনারা পাবেন না। আমরা লাক্সারিটা পাইছি কেন ভাই? আমাদের 1.5 বছর রিটার্নের জন্য, 1 বছরের বেশি পাইছি রিটার্নের জন্য। আবার দুইটা বিসিএস মিলে আমরা প্রায় পরপর 2.5 বছরের কাছাকাছি পড়ছি রিটার্নের জন্য। হ্যাঁ, আপনারা পড়তেছেন 2 মাস, তো বেশি পড়ার প্রয়োজনে আপনি কি করবেন? আবার রিপিট করি, যেহেতু আজকে অনেকে নতুনবার ক্লাস করতেছেন, যে ওই চ্যাপ্টারে যতগুলা ডেটা আপনি বইয়ে পাবেন একসাথে নিয়ে আসবেন। ডেটা মানে শুধু নাম্বার না, ঠিক আছে, থিওরিটিক্যাল গুলো ডেটার মধ্যে পড়ে। ঠিক আছে, সো ডেটাগুলো একটা পেজের মধ্যে বা ম্যাক্সিমাম 2 পেজের মধ্যে নিয়ে আসবেন। আর কোন কোশ্চেনে কি কি আছে পয়েন্ট গুলো নিয়ে আসবেন, একটু পরে আমি দেখাবো। তাহলে এরকম একটা নোট আপনার রেডি হবে। এই নোটটা ভাই আপনার রেডি করতে হবে, এটা আপনার নোট। ঠিক আছে, এই নোটটা আপনি বাজার থেকে কিনে কিংবা হচ্ছে আরেকজন থেকে কপি করে আপনি পারবেন না, কারণ আপনি জানেন না সে কিভাবে শর্টকাট নোট করছে। পরিশ্রম করতে না পারলে বিশেষ আপনার হবে না, কথা হচ্ছে এটা। দেখেন, উপজাতি হচ্ছে 50টা, বাংলাদেশের উপজাতির সংখ্যা 50টা। তারপর হচ্ছে হিল ট্র্যাক, মানে হচ্ছে এখানে একটু কাটা পড়ে গেছে স্টাপলারের জন্য। ঠিক আছে, মানে হচ্ছে পার্বত্য চট্টগ্রামের যে আপনার 3টা অঞ্চল আছে, সেখানে মোট 11টার আশেপাশে হচ্ছে আপনার উপজাতি বাস করে। তারপরে দেখেন সিলেটে হচ্ছে আপনার খাসিয়া মণিপুর, সিলেটে বাস করে হচ্ছে খাসিয়া মণিপুর। তারপরে হচ্ছে আপনার উত্তর পূর্ব পশ্চিমে সাঁওতাল, ওরাও, মালো। কক্সবাজার, পটুয়াখালী, বরগুনাতে হচ্ছে রাখাইন। মোট জনসংখ্যা 1% হচ্ছে কি আপনার উপজাতি। এটা হচ্ছে চোখ বন্ধ করে উপজাতি নিয়ে কোনো প্রশ্ন আসলে এটা মেরে দিবেন। হ্যাঁ, বাংলাদেশের মোট জনসংখ্যার 1% হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, সংখ্যায় তারা মাত্র 16,50,159। ঠিক আছে, একদম টিয়া পাখির মতো মুখস্থ রাখবেন ভাই। আপনি উপজাতি নিয়ে যে কোশ্চেন পাচ্ছেন একটা ডেটা দিয়ে শুরু করবেন না। আমি ডেটা ফ্রিক আর কি, বুঝছেন? যদি আপনাদেরকে আমি বাধ্য করি না ডেটা দেওয়ার জন্য, বাট এই ডেটা দেওয়া উচিত। এটা কোন ডেটার মধ্যে পড়া নাকি? উপজাতি আছে বাঙালির 1%, শেষ। টোটাল 1% উপজাতি আছে, বাঙালির 99%-এর কাছাকাছি, উপজাতি 1%। এটা ডেটার মধ্যেই পড়েন, এটা অটো পারবেন আপনারা। ঠিক আছে, এরপরে আছে কি দেখেন, যে এর মধ্যে 16,50,159 জন, মানে 1% বলতে কতজন হচ্ছে? 16,50,000, 16.5, শেষ। 16.5%, 159 বাদই দেন, লিখেন প্রায়। যত ডেটা লিখবেন পাশে লিখবেন প্রায়। ঠিক আছে, প্রায় 16,50,000, শেষ। এখানে ডেটার কি আছে? এর মধ্যে নারী কয়জন, পুরুষ কয়জন, এটা হচ্ছে এটা এম মানে মেল, মেল হচ্ছে 8,24,000, ফিমেল মানে হচ্ছে 8,25,000। এটা পড়া লাগবে না আপনার। ঠিক আছে, জাস্ট ওই ফার্স্ট ইয়ারটা পড়ান আর কি। দেন ম্যাপ, ম্যাপ ইজ এভরিথিং। ঠিক আছে, আপনি যদি প্রশ্ন আসে যে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে লেখেন, ভাই ম্যাপ একটা ধুমায় দিয়ে দিবেন, কিছু লেখার দরকার নেই, ম্যাপ দিয়ে দিবেন। ঠিক আছে, এবং লিখে দিবেন। দেখেন যে এটা আসলে আমার আগের ম্যাপটা যেন সুন্দর হয় নাই, আমি আরো ভালো ম্যাপ আঁকি। তাহলে এখানে হচ্ছে রাজবংশী, হ্যাঁ, রংপুরে হচ্ছে রাজবংশী। তারপরে হচ্ছে আপনার রাজশাহীর দিকে আছে সাঁওতাল, গারো, ওরাও, মালো। ঠিক আছে, তারপরে হচ্ছে ময়মনসিংহের দিকে গারো, হাজং, কোচ। সিলেটের দিকে আছে খাসিয়া, মণিপুরি। রাখাইন হচ্ছে পটুয়াখালী, বরগুনার দিকে রাখাইন। আর পাপুল চট্টগ্রাম হচ্ছে সবাই, তাই চাকমা, মারমা, ত্রিপুরা, বম, পাংখুয়া, চাক, কুমি। ঠিক আছে, এরকম একটা সুন্দর করে একটা ম্যাপ এঁকে দিবেন। ওকে, এই ম্যাপটা এঁকে দিলে আপনার ঝামেলা শেষ। এই ম্যাপটা সবখানে আছে, এই ম্যাপটা নাইম ভাইয়ের প্রিলি বইয়ের মধ্যে আছে, মানে নাইম ভাই না, যে কোনো সবার বইয়ের মধ্যে আছে এটা। ওরাকলের বইও আছে। ঠিক আছে, এই সংখ্যাটা হচ্ছে পাশে লিখে রাখেন। আপনাদেরকে পেইড বেসে হচ্ছে আমি পিডিএফটা দিব, কারোর সাথে শেয়ার করেন না। তো ওইখানে হচ্ছে খেয়াল রাখবেন, এটা হচ্ছে চাকমাদের সংখ্যা। টোটাল এত সংখ্যক চাকমা আছে। ঠিক আছে, 4,83,299 জন। এটা মারমাদের সংখ্যা না, এটা মনে হয় এটা দেখার দরকার নেই। হ্যাঁ, এটা হচ্ছে মারমাদের সংখ্যা। ঠিক আছে, মারমা মানে সর্বোচ্চ ফার্স্ট 3টে ডেটা আপনি চাইলেন, এটা কিন্তু মুখস্থ করার কোনো দরকার নাই ভাই, আমি এমনি লিখে রাখছি, আমি উদয় লিখি। ঠিক আছে, 4,83,299 হচ্ছে চাকমা আছে বাংলাদেশে, 2,24,262 জন মারমা আছে। আর ত্রিপুরা আছে হচ্ছে আপনার 1,56,587 জন। ঠিক আছে, তার মানে সবচেয়ে বেশি চাকমারা আছে বাংলাদেশে, তারপরে মারমারা, তারপর ত্রিপুরারা। এটা পিডিতে জিজ্ঞেস করে একটা, কোন উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি? চাকমা। তাহলে এই সংখ্যাটা যারা মনে রাখতে পারেন, ইউজলেস, মনে রাখার কোনো প্রয়োজন নেই আমার মনে হয় আর কি। ঠিক আছে, আচ্ছা। এখন ওই যে বললাম না, সমতলে বাস করে কারা, একটা পরীক্ষা আসছে 40 পরে, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। দেখেন ভাই, সমতল মানে ওরা সমতলে বাস করে। দেখেন এই যে পার্বত্য চট্টগ্রামে যারা বাস করে, চাকমা, মারমা, ত্রিপুরা, বম, পাংখোয়া, চাক, কুমি, এগুলা কিন্তু পাহাড়ে বসবাস করে। ওদের নাম, একটা নাম দিবেন মানে হচ্ছে আপনি জিরো পেয়ে যাবেন, কারণ
প্রশ্ন এক্স্যাক্টলি চাইছে হচ্ছে সমতলে বাস করে কে। আপনি যদি সমতলে বাস করে একজনের নাম জানেন, আপনি একজনের নাম নিয়ে লিখবেন। বারবার বলি বিসিএস এ ভুল ডেটা দিতে যাবেন না। বিসিএস খুবই প্যাথেটিক একটা জায়গা। এই দেখছেন মনে হয় একটা ছেলেকে নাকি একটা একটা রেজিস্ট্রেশন নাম্বারকে পুরো 2 বছরের জন্য, নট বিসিএস, সবকিছুর জন্য বসে করছে, মানে পিএসসি সার্কুলার দিছে এরকম কোনো কিছুতে সে 2 বছর অ্যাপ্লাই করতে পারবে না। এই 48 মানে কি বলি আমাদের বিসিএস মানে 47 বিসিএস প্রিলি ঝামেলা হওয়ার জন্য। তো ঝামেলা করবেন না, ঠিক আছে? আপনি বুলঝাড়া দিয়েছেন, খাঁচা ফেলে দিলে আপনি জানবেন না আপনার খাঁচা ফেলে দিয়েছে কিনা। তাহলে দেখেন সমতলে বাস করে কারা, আপনার সাঁওতালরা সমতলে বাস করে, গারোরা পাহাড়েও বাস করে, সমতলে বাস করে, আপনি গারো দিতে পারবেন, ঠিক আছে? গারোর প্রধান অংশগুলো এখন সমতলে চলে আসছে, ঠিক আছে? মণিপুর তো আপনার সমতলে বাস করে। হাজং, রাখাইন, এখন ধরেন আপনি সব ভুলে যাচ্ছেন, আপনি সাঁওতাল আর রাখাইনটা আপনার মনে থাকবে ভাই। সাঁওতাল তো জানেন এটা সমতলে বাস করে, রাখাইন হচ্ছে রাখাইনের একটা পার্ট বাস করে পাহাড়ে, আরেকটা পার্ট বাস করে সমতলে, ঠিক আছে? যারা পটুয়াখালীতে থাকে ওরা হচ্ছে সমতলে বাস করে, তো আপনি ওদেরকে দিতে পারবেন। তাহলে সাঁওতাল, রাখাইন, অন্তত দুইটা নাম আপনি মাথায় রাখবেন, ঠিক আছে? মণিপুর তো নাচ আপনার জানেন, ঠিক আছে? পাহাড়ে তো নাচানাচি করা যাবে না, ঠিক না? এভাবে লিখবেন আর কি, ঠিক আছে? নাচবে হচ্ছে কোথায়? সমতল, এভাবে মাথায় রাখবেন। তাহলে হচ্ছে সাঁওতাল, ঠিক আছে? তাল মানে তাল, ওই যে নাচের তাল, তাহলে মণিপুর নাচ তাল, ঠিক আছে? রাখাইন, ঠিক আছে? এইভাবে মনে রাখবেন আর কি, ঠিক আছে? এই তিনটা হইলে মনে রাখতে হবে আপনি কোনো সমতলে বসবাস করে। এটা ডিরেক্ট চলে আসছে ইয়ার কোশ্চেন। আচ্ছা, আহ আচ্ছা, এখন এটা হচ্ছে এইভাবেই দেখানো লাগবে। এটা এই পিডিএফটা আপনার, আমি শুধু এই পেজটার একটা পিডিএফ দিব। এটা হচ্ছে আপনার কোনোভাবেই দেখানোর সুযোগ নেই, যেটা এটা রোটেট হয়ে গেছে, আর পেজটা রোটেশন করতে আমি ভুলে গেছি। এটা হচ্ছে আপনার ওই যে সবগুলো উপজাতিদের আপনার ইয়া সম্পর্কে দেওয়া আছে, খাদ্যাভ্যাস, মানে যে সাংস্কৃতিক পরিচয় আসতেছে না, ফর্টে পড়ে আসছে বা বিভিন্ন পরীক্ষা আসতেছে সেগুলো, এটা হচ্ছে সবগুলো উপজাতির এক পেজে নিয়ে আসছে। এই চারটা আবার আমি বানাইছি এমন না, এই চারটা আমিই বানাইছি, কিন্তু এই চার্টের একটা পার্ট হচ্ছে শর্ট, একটা পার্ট হচ্ছে ইয়াতে দেওয়া আছে, আপনার ইউনিকে দেওয়া আছে, ঠিক আছে? কিন্তু আমি হচ্ছে এই চারটা বানাইছি হচ্ছে ইউনিক প্লাস শিকড় একসাথে, ডাটাগুলাকে আলাদা আলাদা করে। দেখেন, একটু কষ্ট করে দেখে নেন, এটা আমি ছবি পাঠাবো আপনাদেরকে। দেখেন প্রথমটা হচ্ছে আপনার আপনার হচ্ছেন আপনার এই যে এখানে দেখেন নাম, লোকেশন, ঠিক আছে? মানে হচ্ছে এটা হচ্ছে আপনার মূলত হচ্ছে আদি, মানে আদি মানে কই থেকে ওরা উঠে আসছে, যেমন চাকমারা উঠে আসছে আদি মঙ্গোলীয়, ঠিক আছে, জনগোষ্ঠী আর কি। ওকে, তারপর হচ্ছে ভাষা, চাকমাদের ভাষা হচ্ছে চাকমা। তারপর ভাষা আছে, দৈহিক দৈহিক গঠন আছে, বিবাহ আছে, ড্রেস আছে, ধর্ম আছে, উৎসব আছে, অর্থনীতি আছে, খাদ্য কি খাদ্য খায়, তারপর হচ্ছে আপনার ঘর কি, ওদের ঘরকে হচ্ছে মাচাং বলা হয়, চাকমাদের ঘরকে। এইভাবে চাকমা, ত্রিপুরা, চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, চারটা চারটা উপজাতি সম্পর্কে ডিটেলস দেওয়া আছে এখানে, ঠিক আছে? তো আপনি যদি এই বক্সটা একটু মনে রাখেন বা পড়েন, তাহলে দেখবেন হচ্ছে আপনার জন্য ওই কোশ্চেন গুলা অ্যান্সার করা ইজি। তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে হচ্ছে এই চার্টটা হচ্ছে মাথায় রাখতে হবে, কেমন? কারণ এই চার্টটা হচ্ছে আপনি চাইলে আমারটা আমি দিব ছবি, ওইখান থেকে আপনি খাতা লিখে ফেলতে পারেন, নোট করে ফেলতে পারেন, অথবা আপনি পরিশ্রম করতে চাইলে আপনি চার্টটা বানাতে পারেন আর কি, ঠিক আছে? যেহেতু এটা পড়ানোর কিছু না, মিস করে যাচ্ছে, এটা আপনাকে পড়তে হবে। এখন দেখেন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি নিয়ে হচ্ছে অনেক ঝামেলা আছে দ্বিতীয় চ্যাপ্টারে। প্রথম চ্যাপ্টার আমরা পড়ে আসছি গত ক্লাসে। তো পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কিছু ডেটা আপনাকে মাথায় রাখতেই হবে, রাখতেই হবে, এটা ভাইবা তো জিজ্ঞেস করতেছে, ঠিক আছে? তো তার মধ্যে হচ্ছে একটু বলে রাখি, আমাদের ভোকাব ব্যাচে যারা ভর্তি হওয়ার জন্য নক দিচ্ছেন, আমাদের ওই আপনার মুক্ত কথা যে ব্লগটা আছে আমাদের, তো সেখানে হচ্ছে ভর্তি হওয়ার পুরো প্রসেসটা দেওয়া আছে। ওইখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, ওইখানে সবাই অ্যাড হবেন, অ্যাড হয়ে হচ্ছে একটা ফোন নাম্বারে আপনার বিকাশ করবেন। ওই ফোন নাম্বারটা হচ্ছে আপনার নাজাপুর, তিনি হচ্ছেন আপনি বিকাশ করে ওই বিকাশ নাম্বারই হচ্ছে টেক্সট করবেন, আমাকে না, বুঝছেন ব্যাপারটা? অথবা গ্রুপে টেক্সট করবেন, তাহলে আপনার নাজাবু আপনার দেখে নিবে, ঠিক আছে? নট আমাকে, আমি হচ্ছে এতগুলো টাইম দিতে পারতেছি না আর কি, সামনে অনেক কাজ করতেছি। তো তো ওইটা মূলত আপনার নাজাবু দেখে। তো আপনি টাকা পাঠানোর সাথে সাথে বা পাঠানোর আগেই ওনার সাথে কনসাল্ট করতে পারেন যে আপু টাকা পাঠাচ্ছি, কত পাঠাবো বা ব্যাচের কি অবস্থা, ঠিক আছে? তো আমি কিন্তু অলরেডি বলে দিচ্ছি ওই পোস্টের মধ্যে যে আপনারা হচ্ছেন টাকা পাঠানোর আগে গ্রুপে জিজ্ঞেস করবেন যে ভর্তি হচ্ছে কিনা বা কি অবস্থা, আমি টাকা পাঠাবো কিনা, আপনি অ্যাভেলেবেল কিনা। টেক্সট দিয়ে আবার একটু ওয়েট করবেন, ঠিক না? আপনি তো 24 ঘন্টা তো একটা মানুষ অনলাইন থাকবে না, তো টেক্সট দিয়ে ওয়েট করবেন, তিনি হচ্ছে যখন আসবে তখন দেখবে। আর যদি আপনার মনে হয় আর কি যে আপনার টেক্সটটা সিন হচ্ছে না,
একদম লাস্ট মোমেন্টে আপনি আমাকে টেস্ট দিয়ে নেন আর কি, ঠিক আছে। আর বোকা ব্যাচটা অসাধারণ একটা ব্যাচ। এখানে মূলত আমরা কিছু পড়াই না, আপনি পড়বেন, তবে আমরা একটা গাইডলাইন দিয়ে একটা রুটিন করে দিই। এখন সম্ভবত 2 দিন ক্লাস অফ আছে পূজার জন্য, আজকে এবং কালকে মনে হয়, আমি ভুলে গেছি কবে 2 দিন ব্যাচ, মানে এই উইকে কালকে মনে হয় ফ্রাইডে নাকি। আজকে আর গতকাল বন্ধ ছিল, তো ফ্রাইডে তে গতকালকে আর পরীক্ষা হবে, আজকে বন্ধ, আগামীকালকে পরীক্ষা আছে। আমাকে পরীক্ষা আছে, ঠিক আছে। সো আর আপনারা হচ্ছেন কোর্সে খুবই কম, মাত্র 100 টাকা, সো ইউ ক্যান ট্রাই দ্যাট ব্যাচ। আর আপনার ভর্তি হতে না চাইলেও সমস্যা নাই, ঠিক আছে। আমাদের যে ব্লগে আছে কিছু অংশ আমরা ফ্রি দিয়ে রাখছে, তো আপনার ব্লগ থেকে পড়াশোনা করতে পারবেন, ডেইলি স্টাডি গুলো ব্লগে পেয়ে যাবেন আর কি, ঠিক আছে। আর মেইন পরীক্ষাটা পাবেন না, এই দুইটা আপনি স্যাক্রিফাইস করতে পারলে আপনি ফ্রিতে পড়তে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। আর কোর্স ফি খুবই কম, মাত্র একদিনে 1 টাকা 10 পয়সার মতো, তো আপনাদের জন্য খুব একটা বার্ডেন হবে না, 3 মাসে 100 টাকা। যাই হোক, দেখেন পার্বত্য শান্তি চুক্তি হচ্ছে আপনার 1997, সরি, আমাদের শান্তি, এটা গতকাল পড়ে আসছি না, একটু রিভিশন দিচ্ছি আমরা। পার্বত্য শান্তি চুক্তি আপনার 1997 সালে সাইন করা হয়। তো এটা আপনার তৎকালীন আওয়ামী লীগের একটা সফলতা ছিল আর কি, শান্তি চুক্তিটা সাইন করা। তো পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠন করা হয় 76-এ, এটা হচ্ছে জিয়াউর রহমানের সফলতা ছিল আর কি, ঠিক আছে। অতীতে গভর্নমেন্ট মূলত ট্রাই করে কিছু না কিছু সিগনিফিকেন্ট করে আপনার একটু প্রভাব রাখতে আর কি, ঠিক আছে। আনফর্চুনেটলি বর্তমান গভর্নমেন্ট কি করতেছে শিওর না। আমি আজকে খুবই বিরক্ত হয়ে গেছি আপনাদের ক্লাস নেওয়ার আগে। আমি নোটটা শেয়ার করবো, ওই নিউজটা আপনার সালাউদ্দিন আহমেদ আছে না, সালেউদ্দিন মনে হয়, আপনার অর্থ উপদেষ্টা, বাংলাদেশের গভর্নর ছিল। উনি উনি একটা বক্তব্যে গতকাল বলছে যে বর্তমানে চাঁদা বেশি দিতে হচ্ছে, মানে গত 15 বছরের যে বর্তমানে চাঁদা বেশি দিতে হচ্ছে। তো উনি কারণ হিসেবে বলছে নতুনদেরও চাঁদা দিতে হচ্ছে, আবার পুরাতন যারা নিচ্ছে তাদেরকেও দিতে হচ্ছে। এখন এই কথা তো ভাই আপনি জানেন, আমি জানি, দুনিয়ার সবাই জানে। এখন যেটা সবাই জানে সেটা তো ওনাকে স্টেট করার কিছু নাই। আমি তো কথা বলার জন্য ওনাকে বসাই নাই, ঠিক না, আমি বসাইছি হচ্ছে চাঁদা কমানোর জন্য। এখন উনি কথা বললে চলে গেলে তো হবে না, উনি কতটুকু স্টেপ নিচ্ছে কমাইতে সেটা হচ্ছে ফ্যাক্ট। এখন আপনি সেটা পারতেছেন না, মানে আপনি ফেইল্ড, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে ওদের বোঝানো যাচ্ছে না। যেমন ধরেন হচ্ছে কি জানো, ওই যে ক্যাপাসিটি চার্জ বিদ্যুৎ কেন্দ্রগুলার, এই যে যারা এখন উপদেষ্টা পরিষদে আছে গত 15 বছর ওরা প্রচুর আন্দোলন করছে, ক্যাপাসিটি চার্জ কেন বন্ধ করা হচ্ছে না, হ্যান ত্যান, প্রচুর আন্দোলন করছে, ঠিক আছে। কারণ এখানে সব এনজিও তো গভর্নমেন্টটা। অথচ এই বর্তমান যে জ্বালানি উপদেষ্টা আছে তিনি বলছে কি এই চার্জ বন্ধ করা যাবে না। তাহলে আপনি সেই আমলে আন্দোলন করছেন কেন? যাই হোক, এটা তো যেহেতু আমাদের উই ক্লাস আমরা পড়ি, চলেন। তাহলে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি, তার আগে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠন করা হয় 1976 সালে। এই উন্নয়ন বোর্ডটা হচ্ছে পরবর্তী সময়ে হচ্ছে কাজ করে না, এটা পরবর্তী এরশাদ হচ্ছে বন্ধ করে দেয় উন্নয়ন বোর্ডটা, ঠিক আছে। জিয়াউর রহমানকে তো মেরে ফেলা হয়, তারপর এরশাদ ক্ষমতা এসে এটা বন্ধ করে দেয় 1976। তারপর এটা না পড়লেও হবে, বাট এটা যেহেতু হচ্ছে জিয়াউর রহমান করছে এটা আপনি পড়েন, কারণ হচ্ছে পরিবর্তিত সময় এটা ইম্পর্টেন্ট। তাহলে আপনার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড হচ্ছে 1976, ঠিক আছে, 1976। আর শান্তি চুক্তিতে পড়াই লাগবে 97। আর এরপর দেখেন শান্তি চুক্তির মধ্যে কিছু ধারা আছে, মোট 76টার মতো মনে হয় ধারা আছে, ঠিক আছে, আমার এক্সাক্ট মাথায় নেই এখন। 76টা আশেপাশে ধারা থাকবে, আই গেস 76ই। তো ওই ধারাতে হচ্ছে আপনার কিছু ইয়া ছিল, কিছু আপনার ধারা মানে কি, ধারা মানে হচ্ছে এই গভর্নমেন্ট এগুলো এগুলো এনশিওর করবে, ওরা এগুলো এগুলো এনশিওর করবে, মানে হচ্ছে কমিটমেন্ট আর কি, ঠিক আছে। ওই কমিটমেন্টের মধ্যে যেগুলা ছিল তার মধ্যে অনেকগুলো মানা হয়েছে, কিছু মানা হচ্ছে না। যেমন হচ্ছে আপনার সেনাবাহিনীর প্রত্যয় মানা হচ্ছে না। যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মনে হয় গত কয়েকদিন আগে বলছে যে বাস্তবিক কারণে হচ্ছে সেখানে সেনাবাহিনী থাকতে হবে, ঠিক আছে। তো ওই ওই একটা কমিটমেন্টের মধ্যে একটা ছিল হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক একটা মন্ত্রণালয় গঠন করবে। তারপর ওইখানে ভূমি নিয়ে প্রচুর ঝামেলা আছে, ওইখানে ভূমি কমিশন গঠন করবে, ঠিক আছে। এই যে মন্ত্রণালয় গঠন করবে, ভূমি কমিশন গঠন করবে, তারপর সাংবিধানিক স্বীকৃতি দিবে, ঠিক আছে। এই এই কিছু ক্লস ছিল আর কি। তো কিছু সাল আমি পড়বো। প্রথমে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হচ্ছে 97 সালে। তারপর হচ্ছে ভূমি কমিশন গঠন করা হচ্ছে 99-তে, ঠিক আছে, ভূমি কমিশন গঠন করা হয় 99-তে, ঠিক আছে। এবার এরপরে হচ্ছে আপনার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় হচ্ছে 98-তে। মানে দেখেন 97 শান্তি চুক্তি করে কয় তারিখে মনে আছে? 2 ডিসেম্বর না? তাহলে শান্তি চুক্তি করে 2 ডিসেম্বর, মানে 97 লাস্টে। তার কিছুদিন পরে মানে হচ্ছে আপনার প্রায় 6 মাস, 6 মাসের মধ্যে হচ্ছে একটা মন্ত্রণালয় গঠন করা হয়, তার নাম দেওয়া হচ্ছে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, ঠিক আছে। দেখেন এটা কিন্তু বাংলাদেশে অনেক মজার, বাংলাদেশে কিন্তু আপনি অন্য কোনো এই টাইপের মন্ত্রণালয় পাবেন না, যে উত্তরবঙ্গ বিষয়ক মন্ত্রণালয়,
তারপরে সিলেট বিষয়ক মন্ত্রণালয়, কিন্তু আপনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পাবেন যারা মাত্র 3টা জায়গা নিয়ে কাজ করে, 3টা জায়গা নিয়ে কাজ করে। মানে ব্যাপারটা কত সেন্সিটিভ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? এরপরে হচ্ছে আপনার মন্ত্রণালয় গঠন করা হচ্ছে 98-তে, আর তার পরের বছর হচ্ছে ভূমি কমিশন গঠন করা হয়। এখন পর্যন্ত 5টা ভূমি কমিশন গঠন করা হয়েছে। আচ্ছা, এখন দেখেন এখানে একটা ফ্লো অফ ইনফরমেশন নিয়ে আসছি। আপনার ফ্লো অফ ইনফরমেশনে পড়লে আরো ইজি। যে উন্নয়ন বোর্ড গঠন করা হয় 76-এ, জিয়াউর রহমান করেন। শান্তি চুক্তি করা হচ্ছে 97-তে, তার পরের বছর মন্ত্রণালয় করা হয়, তার পরের বছর ভূমি আইন করা হয়। এবং পরের বছর দিয়ে পড়লে ইজি হবে আর কি। সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে 23-এর ক, ঠিক আছে? বিশেষ এলাকার জন্য 1996 সালে বরাদ্দ রাখা হয়েছে, ঠিক আছে? এগুলো আপনারা ডিটেলসে বইয়ে পড়বেন। এছাড়া হচ্ছে আপনার শিক্ষা উন্নয়নের জন্য হচ্ছে রাঙামাটি মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। উপজাতিদের জন্য কোটা সিস্টেম আছে অনেক বিশ্ববিদ্যালয়ে, ঠিক আছে? আচ্ছা, তাহলে বাংলাদেশের বর্তমানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এই কিছু ডেটা হচ্ছে আপনাকে পড়া লাগবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন বাংলাদেশে বর্তমানে 15 থেকে 64 বছর পর্যন্ত মানুষ আছে 11 কোটি, প্রায় 11,07,00,000-এর মতো আশেপাশে, ঠিক আছে? মানে মোট আপনি এটা 11 কোটি পড়া লাগবে না, আপনি এই জায়গাটা পড়বেন। বাংলাদেশের আপনার 15 থেকে 64 বছর পর্যন্ত 15 থেকে 64 কর্মক্ষম ধরা হয় আপনার 65 বছরের আগ থেকে এবং 14 বছরের পর থেকে। মানে 14 পর্যন্ত হচ্ছে শিশু, 18 বছর পর্যন্ত শিশু হলেও বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে 14 বছর পর্যন্ত কাজের অনুমতি দেওয়া হয়। এটা আপনারা জানেন মনে হয়, ঠিক আছে? এটা ছিল কত নাম্বার বলেন তো? এটা ছিল হচ্ছে আপনার 138। কিসের 138 বলেন তো? পড়াইছে আগের ব্যাচের স্টুডেন্টরা বলেন, পিলি ব্যাচে পড়াইছে আইএলও, ঠিক আছে? আইএলও 130 যে ইয়াটা হচ্ছে আমরা সাইন করি, সেখানে এই 14 বছর আগ পর্যন্ত হচ্ছে আমরা কাজে অ্যাড করতে পারবো না। আবার 14 বছর আমি সব কাজে ঢুকাইতে পারবো না। ওদের শারীরিক অবস্থা, ওদের যে ফিজিক্যাল স্ট্রেংথ, এটার উপর বেস করে ওদেরকে আমি খুবই মাইনর কিছু কাজ দিতে পারবো, ঠিক আছে? যেমন চা এনে খাওয়ানো। হ্যাঁ, চা এনে খাওয়ানোর জন্য তো আপনার 30 বছরের দামড়া বেটা লাগবে না, ঠিক আছে? আমার লাগবে 14-15 বছর একটা ছেলে হলে হবে। তাহলে হচ্ছে এরকম আর কি, ঠিক আছে? আর 65 ইয়ারের আগে মানে 64, মানে 15 থেকে 64 হচ্ছে ওয়ার্কিং পিপল আর কি। তাহলে 15 থেকে 64 বছর পর্যন্ত আছে 65% মানুষ। তাহলে এটা মনে রাখা একদম ইজি ভাই। 65 বছর হওয়া মানে হচ্ছে আপনি আর কর্মক্ষম নাই, ঠিক না? 65 আগ পর্যন্ত মানে 64, তাহলে 65% শেষ। তাহলে বাংলাদেশে এটা হচ্ছে কি ওই সমীক্ষা, জনশুমারি এই ডাটা আগামী আপনার 10 বছর চেঞ্জ হবে না। তো এই ডাটাগুলা পড়লে সেফ। অর্থনৈতিক সমীক্ষা ডেটা পড়বেন আপনি আপনি প্রতি বছর চেঞ্জ হয়েছে কিনা খুঁতখুত করবে, ঠিক আছে? কিন্তু আপনি জনসময় ডেটা পড়বেন আগামী 10 বছর আপনি সেফলি মানে পরীক্ষা দিতে পারবেন। আচ্ছা, এছাড়া নারী নিয়ে হচ্ছে কিছু নোট তো করা লাগবে। আচ্ছা, আপনারা নোট লেখেন, আপনাদের নোটের রচনার কিছু টপিক দিই। একটা হচ্ছে আপনি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, ঠিক আছে? এটা ইংলিশে রেডি করবেন, আর বাংলাতে হচ্ছে নারী ক্ষমতায়ন রেডি করবেন। বাংলা প্লাস ইংলিশ, মূলত দুইটাই বাংলা প্লাস ইংলিশ। তাহলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, নারী ক্ষমতায়ন খুব ভালো করে নোট করবেন এবং আমাকে 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 দেখাবেন নোট করে, ঠিক আছে? আর নোট কিভাবে করবেন আমি ছবি দিব আপনাদেরকে। দেখেন নারীদেরকে নিয়ে কি কি করা হয়েছে বলুন তো। নারী উন্নয়ন নীতি সর্বশেষ কত সালে নেওয়া হয়েছে? মনে আছে কি? 11 সালে নাকি আর পরে আরেকটা নেওয়া হয়েছে? খেয়ে ফেলছেন সব পড়া। 2025 সালে মনে নেওয়া হয়েছে। দেখেন তো এই বর্তমান সরকার এসে একটা নিচ্ছে, চেক দিয়েন। পারিবারিক সহিংসতা আইন 2010, যে আপনার দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মারামারি লাগে না, তো সেখানে অবশ্যই হাজব্যান্ড ওয়াইফকে বেশি মারে। তো এই যে পারিবারিক সহিংসতা হয় সেটা দিয়ে 2010 সালে আইন করা হয়েছে। জাতীয় শিশুর নীতিমালা 2011, জাতীয় শিশু নীতিমালা, বাল্য বিবাহ নিরোধ আইন আপনার 2017। এগুলো হচ্ছে নারী বিষয়ক কিছু আইন। এটা মুখস্থ করতে পারেন, না করলেও সমস্যা নেই, ঠিক আছে? তাহলে দেখেন 15 থেকে 64% আছে হচ্ছে 11,07,00,000, মানে হচ্ছে 65%। বেকার বর্তমানে হচ্ছে আপনার 26,30,000। এটা হচ্ছে বিবিএস 2024 বিবিএস বর্তমান ডেটাটা আপডেট করছে, ওরা এটা বাড়াইছে আর কি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এরপরে দেখেন আর তেমন কিছু দেখাবো না, আমি জাস্ট কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করে আপনাদেরকে আমরা ইন্টারন্যাশনালে চলে যাব। দেখেন এখানে হচ্ছে মোটামুটি ধরেন এই যে দেখেন এই পেজটাই পড়াবো। পার্বত্য চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের মোট আয়তনের বা জনসংখ্যার, বা আয়তন বলবেন, আয়তনের 10 ভাগের 1 ভাগ।
এবং সংখ্যায় যাওয়ার দরকার নেই, সংখ্যাতে একটু ঝামেলা আছে। সংখ্যা হচ্ছে আপনার 13,295, ঠিক আছে, 13,295, 13,295, ঠিক আছে। তো এইটা পড়তে পারেন, আবার এটাও পড়তে পারেন, যেকোনো একটা পারেন। জনশুমারি গৃহগণনা 22 অনুযায়ী হচ্ছে মোট 1% উপজাতি আছে, 16,50,100, সেটা এটা একটু সুন্দর করে লিখছে আর কি। টোটাল 50টা উপজাতি আছে। চাকমা হচ্ছে 1 নম্বরে, তারপর মারমা, তারপর ত্রিপুরা। পার্বত্য চট্টগ্রামের জনগোষ্ঠীর সংখ্যা 13টা। এর মধ্যে বাঙালি হচ্ছে 50.06%, অবাঙালি হচ্ছে 49.94%। খাগড়াছড়িতে এখন ঝামেলাটা হচ্ছে এগুলো নিয়ে, বাঙালি অবাঙালিদের মধ্যে, ঠিক আছে। আপনি এটা মুখস্থ রাখতে পারেন। ময়মনসিংহে আছে হচ্ছে গারো, হাজং, কোচ। সিলেট আছে খাসিয়া, মণিপুরি। পটুয়াখালীতে আছে বরগুনা, রাখাইন। উত্তর পশ্চিম মংলাতে হচ্ছে ওরাও, সাঁওতাল, রাজবংশী। পার্বত্য চট্টগ্রামে আছে হচ্ছে দেখেন চাকমা, মারমা, ত্রিপুরা, ম্রো, তঞ্জঙ্গা। আর সমতলে আছে সাঁওতাল, গারো, মণিপুরি, হাজং। ভাই এত সুন্দর নোট আপনি পাবেন না, ঠিক আছে। আবার মেয়েদের মধ্যে কালার করা আর কি। আমি অনেক ফ্যাসিনেশন নিয়ে নোট করছিলাম আর কি, এই জন্য কালারটা করছে, ঠিক আছে। দেখেন কোথায় কি আছে। রাখাইন আছে হচ্ছে কোথায়, এটা কিন্তু বাংলাদেশের ম্যাপ, এটা কিন্তু বাংলাদেশের ম্যাপ, ব্লক ডায়াগ্রাম আর কি। তো রাখাইন হচ্ছে আপনার পটুয়াখালীতে, চাকমা, ত্রিপুরা হচ্ছে আপনার চট্টগ্রামে, এটা সিলেটে এগুলা, এটা হচ্ছে ময়মনসিংহ, এটা হচ্ছে কি রাজশাহী এবং রংপুর। ওকে, বাকি যেগুলো বলছি এখানে সবগুলো ডেটা দেওয়া আছে। আপনি চাইলে হচ্ছে বই না কিনলে কোনো সমস্যা নেই ভাই, এটা হচ্ছে ফুল একটা বই। এটা পড়লে বইয়ের চেয়ে বেশি আছে, 2টা বই ডেটা আছে। এবং হচ্ছে আপনার দেখেন যে বাংলাদেশ সমতল অঞ্চলে বসবাসকারী আদিবাসী জনগোষ্ঠীদের ভূমি কমিশন আইন 2015, এটা একটা আইনের নাম, এটা আপনি মুখস্থ করতে পারেন চাইলে। এটা একটু ঘাটাঘাটি করে আর কি, সুন্দর করে একদম, মানে এর চেয়ে গুছানো জিনিস আপনি পাবেন না, ঠিক আছে। এবং ডেটা দেওয়া আছে, সাল দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে আর কি, ঠিক আছে। ওকে, তো আমরা ইন্টারন্যাশনালে চলে যাচ্ছি। কোন প্রশ্ন আছে কিনা বলেন। মানে বাজারে যে বই আসলো না, মানে 12 তারিখের পর্যন্ত যে আপনি যে রুটিনটা দিয়েছিলেন, এগুলো ভাই মানে কোথা থেকে পড়বো আপাতত? আপাতত ভাই আপনি বাজারে যা আছে এগুলো থেকে পড়েন। আপনার বাজারে ইউনিক আছে, আপনার বাজারে 45-46 রিটার্ন বই অ্যাভেলেবেল থাকবে পুরান বাজারে, পুরান মার্কেটে, ঠিক আছে। আপনি চাইলে হচ্ছে এখান থেকে পড়েন। আহ এটা পড়তে হবে, আপনি 12 দিন পর্যন্ত বসে থাকতে পারবেন না, ঠিক আছে। So, আপাতত হচ্ছে, বা আমি যে নোট দিচ্ছি এখান থেকে পড়েন। আমি তো অত বেশি নোট করি নাই, যা করছি বলে দিব, বাট আপনাকে বই নিতে হবে। আমার মনে হয় আপনি 46-এর যে বইগুলো আছে, 46 হওয়ার 2.5 মাসের মধ্যে, 2-3 মাসের মধ্যে 47 রিটার্ন হচ্ছে। বইয়ের কোনো চেঞ্জই নাই, ঠিক আছে, একই বই দিবে ওরা। তো আপনি ওই যে আহ, আপনার আশেপাশে বাজারে যান, সেখানে বলেন যে 46 এডিশনটা দিলে আপনার হবে, সেটা নিয়ে আসেন। কোনো ডাটা চেঞ্জ হবে না, হওয়ার সুযোগই তো নাই। ডাটা চেঞ্জ হয়ে হচ্ছে আপনার যখন অর্থনৈতিক সমীক্ষা পরিবর্তন হয় বা বাজেট চেঞ্জ হয়। হ্যাঁ, আর এই এই 2টা পরীক্ষা হয়েছে বাজেটের পরে, এবং অর্থনৈতিক সমীক্ষা চেঞ্জ হয় না। সো ডাটা চেঞ্জ হওয়ার সুযোগ নেই। কিছু কোশ্চেন এদিক ওদিক করে ওরা হচ্ছে বই বিক্রি করবে আর কি। সো বই ম্যানেজ করেন, হ্যাঁ। আচ্ছা, তাইলে আমরা হচ্ছে এবার ইন্টারন্যাশনালে যাচ্ছে। শেয়ারিং টাইম স্টপ করছি, পিডিএফটা অন করে আবার চালু করবো। আচ্ছা ভাই, ওই যে ইংরেজির জন্য যে অ্যাসুরেন্স বলছিলেন, ওইটা কি 46-এ টানলে হবে ভাই? হ্যাঁ হ্যাঁ, এটা 45 আনলো হবে, তার আগে আনলো হবে, বইয়ের কোনো চেঞ্জ নাই। আপনার আপডেটেড বই লাগবে হচ্ছে ইন্টারন্যাশনাল আর বাংলাদেশ, আর সবগুলো পুরনো বই, কোনো প্যারা নাই।
স্ক্রিন শেয়ার হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো ইন্টারন্যাশনাল হচ্ছে আমরা মোটামুটি শুরু করি। তো ইন্টারন্যাশনাল হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল বইও আপনার নেওয়া লাগবে না, কনসেপচুয়াল পার্ট। কেমন, এখানে হচ্ছে আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে, এখানে আপনি সব রিসোর্স পেয়ে যাবেন। কনফিডেন্সেরটা পাবেন, ম্যানসেটটা পাবেন, নাইম ব্যাটটা পাবেন। নাইম ব্যাট, নাইম ব্যাট নিজেই হচ্ছে সব দিয়ে দিছিল আর কি, ওনার পিডিএফ গুলো। কনসেপচুয়াল পার্টের সব পিডিএফ দেওয়া আছে, ঠিক আছে। তারপরে ম্যানুয়াল আছে, মানে বাজারে যত ইন্টারন্যাশনাল বই আছে সবই এখানে পাবেন আর কি। তো পড়ার যথেষ্ট রিসোর্স অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, পড়তে থাকেন, জাস্ট পড়তে থাকেন। ওকে, এখন দেখেন কনসেপচুয়াল কিন্তু একটু টাফ করতেছে। কনসেপচুয়ালে দ্রুত নাম্বার তুলে ফেলা যায়, তো স্যাররাও জানে। এবং হচ্ছে 46 এ কিছু কনসেপচুয়াল আসছে যেটা হচ্ছে আমরা দেখিও নাই কই থেকে আসছে, কি আসছে, ঠিক আছে। আবার কিছু কমন সেন্স দিয়ে অ্যান্সার করা গেছে, যারা পত্রিকাগুলো পড়ে তারা বেশি অ্যান্সার করতে পারছে। হ্যাঁ, আবার যারা হচ্ছে ধর ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল রিলেশন স্টুডেন্ট তারা বেশি আনসার করতে পারছে, ঠিক আছে। এখন কিন্তু প্রশ্ন টাফ হচ্ছে, এখন আর আগের মতো নাই, ঠিক আছে। 600 তুলে ফেলার মতো অবস্থা নাই। 41-এ দেখলাম 600 তুলে ফেলতেছে, অ্যাভারেজে সবাই 600 তুলতেছে, ঠিক আছে। 616-17 তুলে ফেলছে। 616 মানেই তো ভাই। আর 45-এর কোশ্চেন দেখেন, 45-এ শুধুমাত্র আপনার 50 নাম্বার কমবে শুধুমাত্র আপনার ইয়াতেই, ম্যাথে। ম্যাথে অ্যাভারেজে সবাই 60, 50 থেকে 60-এর মধ্যে। আর 40-তে দেখলাম হচ্ছে, 41-এ দেখলাম হচ্ছে অ্যাভারেজে 95 to 98। এখানে 50 নম্বর কম। আচ্ছা, আপনি কতটুকু শুনতে পারছেন? আমার নেটওয়ার্ক ইস্যু করতেছে, আমি আসতেছি, মোবাইল ডেটায় আসি, ওয়েট। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে এখন? শোনা যাচ্ছে ভাই। আচ্ছা, একটু নেটওয়ার্ক ইস্যু করতেছিল মাঝখানে। তো 41-এ যেরকম হচ্ছে 616-17 পাওয়া লাগছে, এটা হচ্ছে 45-এ আপনার 530-এ ড্রপ করার চান্স আছে। খুবই টাফ কোশ্চেন করছে। ঠিক, আসেন আমরা পড়ি। তো আপনাদেরকে সব রিসোর্স গুলো হচ্ছে দেওয়া আছে টেলিগ্রামে, আপনারা জাস্ট পড়তে থাকেন। দেখেন আপনার এখানে নোট কিভাবে করবেন। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর কনসেপচুয়াল নোট একদম ইজি, ঠিক আছে। সেটা হচ্ছে এরকম যে আপনার কাজ হচ্ছে একটা খাতা বানাবেন। আপনি কিন্তু সবগুলো সাবজেক্টের জন্য আলাদা আলাদা খাতা বানাবেন। ইন্টারন্যাশনাল বাংলার সঙ্গে 2টা খাতাও লাগতে পারে আপনার, ঠিক আছে। তো কারণ এই খাতা দিয়ে কিন্তু আপনার 3-4টে বিসিএস রিটেন দিবেন একই খাতা দিয়ে। তো এতগুলা প্রতি বছর তো নোট করবেন না, প্রথমবার নোট করবেন, বাকিগুলো হয়ে যাবে। এখানে যেটা করবেন আপনি হচ্ছেন প্রথম, আপনি যে নোট খাতা বানাবেন। আচ্ছা, আপনাদের মধ্যে স্যাডলি ব্যাপার হচ্ছে কেউ হচ্ছে আমাকে দেন নাই বাংলাদেশের নোট করে দিচ্ছেন কেউ আমাকে, বাংলার চর্যাপদের একজন মানুষ। ভাইয়া আমি বানাইছি ভাই। করেছি বাট সেন্ড দিতে হবে করা তো, আমাকে হয়নি। দিতে হবে না? আমি তো জানবো না আপনি বানাইছেন কি বানান নাই। ঠিক আছে, আমাকে গ্রুপে দেওয়ার কথা ছিল আপনাকে। ওকে, তো আপনারা হচ্ছে একটু এগুলো শুনবেন। আমি কিন্তু চেক করি, এমন না যে চেক করি না, ক্লাস নিয়ে ভুলে যাচ্ছে, ঠিক আছে। ইন্টারন্যাশনালে হচ্ছে আপনাকে নোট খাতা বানাবেন, সেখানে প্রথমে নাম দিবেন হচ্ছে কনসেপচুয়াল, তারপরে হচ্ছে আপনি দিবেন হচ্ছে প্রথম চ্যাপ্টার। এবার আপনার কাজ হচ্ছে সবগুলা সংজ্ঞাকে নিয়ে আসবেন, ডেফিনেশন যতগুলো আছে। যেমন আন্তর্জাতিক সম্পর্ক টাইটেল দিবেন, আন্তর্জাতিক সম্পর্ক, ঠিক আছে। এই টাইটেল দিয়ে আপনি হচ্ছেন এখান থেকে শুরু করবেন, এইটা সবসময় খালি থাকবে। এই পার্টটা আপনি খাতা এখান থেকে মার্জিনের লেফটে লিখবেন সম্পর্ক। এখানে আপনি হচ্ছেন লিখলেন ইন্টারন্যাশনাল রিলেশন ইজ ডুয়ালিজম বিটুইন আইডিয়ালিজম এন্ড রিয়ালিজম, মর্গান থ্রু। তাহলে ইন্টারন্যাশনাল রিলেশন বলছে একটা ডুয়ালিজম, মানে একটা দ্বান্দ্বিক সম্পর্ক বিটুইন হচ্ছে আইডিয়ালিজম রিয়ালিজম। এই ডাটাটা হচ্ছে, এই কোটেশনটা হচ্ছে আপনি লিখে ফেলেন। এরপর এখানে অনেকগুলো কোটেশন আছে দেখেন। ওয়েস্টফেলিয়া ট্রিটি 1648 সালে, ওয়েস্টফেলিয়া নিয়ে পড়ে আসছেন, 30 বছরের যুদ্ধের পর যে ট্রিটি হয় সেখানে বলা আছে কূটনীতির ব্যবস্থাপনার আন্তর্জাতিক সম্পর্ক, এটাও লিখে রাখেন। মানে যত আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যতগুলো কোটেশন আছে, সহজ কোটেশন যেটা আপনি পাবেন মনে করেন, সবগুলো হচ্ছে আপনি লিখে ফেলবেন, না পারলেও লিখেন। কারণ নোট করলে মানে তো আপনি পরীক্ষা দিবেন এমন না, কিন্তু নোটটা ভালো হওয়া লাগবে, ঠিক আছে। এখন আপনার কাছে এই বছর 47-এ টাফ লাগতেছে, আপনি যখন 50 রিটেন দিবেন তখন সহজও লাগতে পারে। যেমন আন্তর্জাতিক সম্পর্কে, আন্তর্জাতিক রাজনীতি মূলত কূটনীতি ও বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করে, পামার এন্ড পার্কিন্স এটা লিখে রাখে, ঠিক আছে। So আপনাদের আপনাদের আজকের নোট হচ্ছে ইন্টারন্যাশনালের প্রথম চ্যাপ্টারের সবগুলো নোট করে ফেলা, ঠিক আছে। এখন দেখেন আন্তর্জাতিক সম্পর্ক মানে কি। আন্তর্জাতিক সম্পর্ক মানে হচ্ছে, এটা আমি একটু পরে বুঝাচ্ছি। আন্তর্জাতিক সম্পর্ক এবং রাজনীতির 2টা পার্থক্য আছে, সেখান থেকে বুঝালে এটা ইজি হবে আপনাদের জন্য।
ছোট, বুঝছেন, চ্যাপ্টার একদম ছোট। উনি একটু বড় করে লেখার, বইটা একদম ছোট, এই জন্য হচ্ছে আপনার বইটা অনেক বড় মনে হচ্ছে, চ্যাপ্টারটা বড় মনে হচ্ছে, আপনি ছোট ছোট হচ্ছে এটা। দেখেন, আন্তর্জাতিক রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক কি, এটা হচ্ছে সহজে এখানে বুঝতে পারবেন। দেখেন যে আন্তর্জাতিক সম্পর্ক, সম্পর্ক মানে এভরিথিং, ঠিক না? প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, রাগ থাকবে, অভিমান থাকবে, অর্থনীতি থাকবে, রাজনীতি থাকবে, ঠিক আছে? যেমন ধরেন হচ্ছে মোদির সাথে মেলানির হচ্ছে একটা একটা চোখ দেখা দেখি হইতে পারে, ঠিক আছে? মানে সবকিছু মিলেই সম্পর্ক। সম্পর্ক অনেক ডাইভার্স একটা টার্ম, এখানে সবকিছু চলে আসবে, ঠিক আছে? এখানে অর্থনীতি আসতে পারে, এখানে রাজনীতি আসতে পারে, এখানে সাংস্কৃতিক আসতে পারে, এখানে ব্যক্তিগত আসতে পারে। ব্যক্তিগত সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত সম্পর্ক খারাপ হলে ইন্টারন্যাশনাল রাজনীতি আপনি টিকতে পারবেন না। যেমন ধরেন হচ্ছে আপনার ট্রাম্প হচ্ছে ট্রুডোকে পছন্দ করতো না, ট্রুডো 1 মাসও টিকতে পারে না, সে চলে যাওয়া লাগছে, ঠিক আছে? এবং দেখবেন হচ্ছে একজন শক্তিশালী রাষ্ট্রপ্রধান যদি আরেকজন ছোট রাষ্ট্রপ্রধানকে পছন্দ না করে, তাহলে দেখবেন যে ও ঝামেলা করতেছে। আবার এমনও হইতে পারে যে আপনার একজন রাষ্ট্রপ্রধানের সাথে আরেকটা রাষ্ট্রপ্রধানের পার্সোনাল ভালো রিলেশন আছে বা গুড ভাইব ক্রিয়েট হয়, তাহলে দেখবেন ওরা হচ্ছে ভালো করতেছে, যদিও ওদের মধ্যে সম্পর্ক আগে ছিল না। যেমন ধরেন ইন্ডিয়া এবং ইতালি, ঠিক আছে? এই যে মোদি এবং হচ্ছে আপনার মেলোনি, এই মোদি হচ্ছে মেলোনি কিন্তু আগে হচ্ছে আপনার বিআরআই প্রজেক্টে ইনক্লুডেড ছিল, সে পশ্চিমা রাষ্ট্র হওয়ার পরেও ছিল। এই মোদি হচ্ছে ওনাকে ইনফ্লুয়েন্স করে বিআরআই থেকে নাম কাটাই দিচ্ছে, জাস্ট পার্সোনাল ইনফ্লুয়েন্সার। মোদি কিন্তু ওনাকে গোল্ডের রিং গিফট করছে, আপনারা জানেন, গোল্ড গিফট করছে ওনাকে, অনেক কিছু গিফট করছে পার্সোনালি, চাইলে নিয়ে যেত আর কি, ঠিক আছে? পড়ায় দেয় না, গিফট করছে আর কি। আন্তর্জাতিক সম্পর্ক দেখেন, তাহলে আন্তর্জাতিক সম্পর্ক হচ্ছে এমন একটা সম্পর্ক যেটা হচ্ছে ডাইভার্স ইস্যু নিয়ে গড়ে ওঠে, বা এটা একটা বিস্তৃত ব্যাপার আর কি। আর রাজনীতি মানে শুধু রাজনীতি নিয়ে আলোচনা করবে, রাজনীতি মানে শুধু রাজনীতি নিয়ে আলোচনা করবে, ঠিক আছে? আন্তর্জাতিক স্বার্থের সাথে, জাতীয় স্বার্থের সাথে সামঞ্জস্য রক্ষা করে বিভিন্ন রাষ্ট্রের সাথে যে ব্যবহারিক এবং রাজনৈতিক সম্পর্ক গড়ে ওঠে, তাই হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি। যেমন ধরেন হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে হচ্ছে আপনার আমার সাথে পাকিস্তানের এখন যাচ্ছে ভালো, ঠিক আছে? তো আবার আমি দেখবো হচ্ছে যে আমার সাথে ভারতের যাচ্ছে ভালো না, তারপরে ভারতকে আমার লাগতেছে, সো রাজনীতির জন্য আমরা একটু ম্যানেজ করে চলতেছে। এইটা হচ্ছে আপনার জাতীয় স্বার্থ বুঝতে হবে। গত 15 বছরে ধারণা করা হচ্ছে যে ওরা হচ্ছে ভারতকে অনেক বেশি দিয়ে ফেলছে, যেটা জাতীয় স্বার্থের সাথে যায় না। তো যেহেতু জাতীয় স্বার্থের সাথে যায় না, এই জন্য বর্তমান গভর্নমেন্ট এসে পাকিস্তানের সাথে ভালো রিলেশন করার ট্রাই করতেছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে রাজনীতি। রাজনীতি শুধুমাত্র জাতীয় স্বার্থ এবং হচ্ছে রাজনৈতিক যেই ইচ্ছা, রাজনৈতিক ইচ্ছা কি ভাই? ক্ষমতা অর্জন। রাজনৈতিক ইচ্ছা হচ্ছে ক্ষমতা অর্জন, সেটাই শুধুমাত্র সেটা নিয়ে কাজ করে আন্তর্জাতিক রাজনীতি। আর সম্পর্ক কাজ করবে একটা বহুমুখী বৈচিত্র্যময় সম্পর্ক, মানে এভরিথিং ইনক্লুডস হচ্ছে সম্পর্ক, ঠিক আছে? এখন দেখেন, রাষ্ট্রীয় সম্পর্ক বিভিন্ন রাষ্ট্রীয় বিষয় ছাড়াও অরাষ্ট্রীয় সংগঠন এবং প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে। এটি রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি অর্থনৈতিক, ঠিক আছে, সামাজিক ও মানবিক বিষয় নিয়ে আলোচনা করে, ঠিক আছে? যেমন ধরেন হচ্ছে আপনার এই যে ফ্লোটিলা, ফ্লোটিলাকে আপনার নিরাপত্তা দিচ্ছে কে কে বলেন তো? ইতালি দিচ্ছে। আপনি কি জানেন ইতালির একটা কান্ট্রি যারা এটাকে নিরাপত্তা দিচ্ছে, ঠিক আছে? আরো অনেকগুলো কান্ট্রি দিচ্ছে। গ্রিস দিচ্ছিল যখন এটা গ্রিসের ওয়াটার সমুদ্র সীমায় যখন ছিল, তখন গ্রিস দিচ্ছিল। কেমন তাহলে দেখেন, কিন্তু ইতালি কিন্তু আবার ইসরায়েলকে সমর্থন করে, ওরা ইসরায়েলকে সমর্থন করে, এখনো অস্ত্র দিচ্ছে। তারপরে হচ্ছে আপনার গাজাকে আপনার দিচ্ছে না, রিকগনাইজেশন দিচ্ছে না, কিছুই করতেছে না। কিন্তু সেই ইতালি আবার ফ্লোটিলা, যেটা হচ্ছে আবার ইসরায়েল এগেনস্টে সেল করছে, সেটাকে সাপোর্ট দিচ্ছে। তাহলে আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপারগুলো একটু কমপ্লেক্স। এটা হচ্ছে শুধু রাষ্ট্রীয় না, এটা অরাষ্ট্রীয় সংগঠন প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে, ঠিক আছে? যেমন ধরেন হচ্ছে ফ্লোটিলা বা হচ্ছে আপনার গ্রেটা থুনবার্গের যে প্রতিষ্ঠানগুলো, এগুলো মূলত হচ্ছে আপনার কি বলেন তো, অরাষ্ট্রীয় প্রতিষ্ঠান। অরাষ্ট্রীয় সংগঠন মানে কি? যেটা সরকার পার্ট না। যেমন ধরেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় না, পুলিশ না, আর্মি না। আর্মি সরকারি প্রতিষ্ঠান, সরকারি ব্যাংকগুলো সরকারি প্রতিষ্ঠান, ঠিক আছে? আর অরাষ্ট্রীয় সংগঠন হচ্ছে কোনটা, ঠিক আছে? অরাষ্ট্রীয় সংগঠন হচ্ছে আপনার যেমন ধরুন এনজিও গুলা বা হচ্ছে প্রাইভেট ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলা। হ্যাঁ, যেমন ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস যখন যায়, এই যে যান আর কি ইয়াতে আপনার ইউএনএ, তখন কিন্তু ওনার সাথে অনেক ব্যবসায়ীও গেছে। ওরা কিন্তু টোটালি পলিটিক্যাল না, ওরা পুরোপুরি নন পলিটিক্যাল, কিন্তু ওরা গেছে কেন? ওই দেশের ব্যবসায়ীর সাথে আলোচনা করার জন্য। কেমন তাহলে এটা হচ্ছে কি আপনার ওই ব্যবসা বাড়িতে হেল্প করে, সবকিছু নিয়ে। এছাড়া মানবিক ইস্যু নিয়ে কাজ করে, যেমন ফ্লোটিলা হচ্ছে মানবিক ইস্যু নিয়ে কাজ করতেছে, ঠিক আছে? কিন্তু আপনার আন্তর্জাতিক রাজনীতি শুধুমাত্র ক্ষমতার সাথে সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করে, ঠিক আছে? ক্ষমতার সাথে বিষয় নিয়ে আলোচনা করে, অনলি ক্ষমতা, রাজনৈতিক ইচ্ছায় তাই ক্ষমতা অর্জন। এখন আপনি বলতে পারেন যে ভাই এমন কি হয় যে আপনি
মানে ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করতেছে, যে ইতালি ওকে সাপোর্ট দিচ্ছে আবার ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে। এটা আন্তর্জাতিক সম্পর্কে খুবই কমন একটা ব্যাপার। যেমন বাংলাদেশও এই কাজটা করে। আপনারা কি জানেন বাংলাদেশ কার সাথে এই কাজটা করে? এনিওয়ান? ডিসকাস করতে হবে, ইন্টারন্যাশনাল কিন্তু মুখস্থ করে শেষ করতে পারবেন না। আলোচনা করবেন, কথা বলবেন, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনি ভালো করতে পারবেন। হ্যাঁ, মিয়ানমারের রোহিঙ্গাদের সাথে। না, মিয়ানমার রোহিঙ্গাদের সাথে আমরা এই টাইপের কাজ করি না তো। আমরা তো তাইওয়ানের সাথে একদম। নাকি ভাই? কার সাথে? তাইওয়ান। তাইওয়ানের সাথে। ইয়েস, এটা কে বলছে ভাই? এই জন্য থ্যাংকস। এখানে আসলে ওভাবে নাম দেখা যায় না। আমি তো তাইওয়ানের সাথে, শুনলাম। তামিম ভাই, তাইওয়ানের সাথে আমরা এই কাজটা করি। তাইওয়ান কিন্তু একটা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি চায়, স্বাধীন রাষ্ট্র হিসেবে ট্রিট চায়। কিন্তু আমরা ওকে স্বাধীন রাষ্ট্র হিসেবে কোনো ট্রিট করি না, আমরা ওর সার্বভৌমত্বকে স্বীকার করি না। কিন্তু আমি ওর সাথে ব্যবসা করি, ঠিক আছে? দেখেন, তাইওয়ানকে আমি অর্থনৈতিকভাবে স্বীকৃতি দিলেও রাজনৈতিকভাবে স্বীকৃতি দিচ্ছি না। তাইওয়ান থেকে আমি টাকা কামাইলেও বা আমি প্রোডাক্ট আনলেও তাইওয়ানকে আমি কি দিচ্ছি না, অ্যাকনোলেজ করতেছি না। তাহলে এটা হচ্ছে ওর সাথে আমি অর্থনৈতিক সম্পর্ক থাকলেও ওদের সাথে আমার রাজনৈতিক কোনো সম্পর্ক নাই। রাজনৈতিকভাবে আমি তাইওয়ানকে অস্বীকার করি, কিন্তু অর্থনৈতিকভাবে আমি তাইওয়ানকে বুকে টেনে নেই। ঠিক আছে? এটা হচ্ছে এই ধরনের একটা সম্পর্ক। ঠিক আছে? আচ্ছা, দেখেন, পরিধি তো ভাই, সম্পর্কের পরিধি সবসময় বড় থাকবে, ঠিক না? রাজনীতি তো শুধু ছোট একটা টার্ম নিয়ে কাজ করে, আর সম্পর্ক সবকিছু নিয়ে কাজ করে। সামটাইমস রাজনীতি সম্পর্কের পার্টে চলে যায়, ঠিক না? উদ্দেশ্য হচ্ছে কি, দেখেন, যে আন্তর্জাতিক সম্পর্কের উদ্দেশ্য কি হবে? আন্তর্জাতিক সম্পর্কের উদ্দেশ্য হবে হচ্ছে আপনার বিভিন্ন রাষ্ট্রের মধ্যে, প্রতিষ্ঠানের মধ্যে সম্প্রীতি এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন। সম্পর্ক স্থাপন করাই তো সম্পর্কের মেইন ইস্যু। তাই সম্পর্ক স্থাপন মানে কি? ঝগড়ার সম্পর্ক তো স্থাপন করি না আমরা, না, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করি। তাহলে আন্তর্জাতিক সম্পর্কের আছে মেইন গোলই হচ্ছে কি বলেন তো, যে সৌহার্দ্যপূর্ণ আপনার কি সম্পর্ক স্থাপন করা। আর আন্তর্জাতিক রাজনীতির উদ্দেশ্য হবে কি বলেন তো, যে আপনার মূলত দুইটা উদ্দেশ্য নিয়ে কাজ করে। একটা হচ্ছে জাতীয় লক্ষ্য অর্জন, এটা ওখানেও থাকে কিন্তু এখানে বেশি থাকে। জাতীয় ইচ্ছা থাকবে আপনার একটা। আরেকটা হচ্ছে আপনার আপনার রাজনৈতিক সম্পর্ক স্থাপন করে জাতীয় যে আপনার একটা ইচ্ছা বা আগ্রহ, সেটা হচ্ছে ফুলফিল করা, বা ক্ষমতা অর্জনও বলা যায়। ক্ষমতা অর্জন, ঠিক আছে? দৃষ্টিভঙ্গি দেখেন, আন্তর্জাতিক সম্পর্ক সর্বদা শান্তির কথা বিবেচনা করে। সম্পর্ক মানে শান্তি, সম্পর্কে ঝামেলা হয় না, ঠিক না? আর রাজনীতি হচ্ছে আপনার হচ্ছে সবসময় শান্তির কথা বিবেচনা করতে পারে না। এটা অনেক সময় হচ্ছে উদ্দেশ্য সাধনের জন্য ক্ষমতার লড়াইকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে, ঠিক না? যেমন হচ্ছে আপনার যুদ্ধ হচ্ছে, বিগ্রহ হচ্ছে, অস্ত্র, যেমন আপনার ইসরায়েলকে প্রোটেক্ট করতে হচ্ছে, ইরানে হামলা চালাইছে ইউএসএ, ঠিক আছে? এটা হচ্ছে লড়াইকে ওরা প্রয়োজন মতো যুদ্ধ করবে। তো ঠিক আছে, এরপর গঠন দেখেন, তাহলে পারবেন, একটু নিজে দেখে নেবেন। আন্তর্জাতিক সম্পর্ক হচ্ছে অর্থনীতি, আইন এবং যোগাযোগ ব্যবস্থার উপর ভিত্তি করে গড়ে ওঠে। আন্তর্জাতিক সম্পর্ক মানবাধিকার নীতি মেনে চলে, ঠিক আছে? আর আন্তর্জাতিক রাজনীতি সবসময় রাষ্ট্রের কল্যাণ নীতি মেনে চলে। শুধু যেমন ইসরায়েল যেটা করতেছে, এটা ওদের রাজনীতি, ওরা সবসময় ওদের কল্যাণ ভাবতেছে, সব মুসলিমকে মেরে ফেলতে যাচ্ছে। এবার আমাদের রাজনীতি হচ্ছে না, আমরা হচ্ছে ইসরায়েলকে হচ্ছে বাস দিয়ে আমরা নিজেদের সার্ভাইভ করতে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আপনার কি দেখেন, এটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক এবং রাজনীতির পার্থক্য। এই দুইটা, এটা আপনি ভালো মতো বুঝলেই ফুল চ্যাপ্টারটা ইজি। এবার দেখেন, গণতান্ত্রিক শান্তি তত্ত্ব, এই চ্যাপ্টারটা পড়ায় ফেলি। গণতান্ত্রিক শান্তি তত্ত্ব হচ্ছে কি ভাই, যে এটা হচ্ছে পারপিচুয়াল পিস নামে 1795 সালে একটা বই লিখে। 1795 সালে পারপিচুয়াল পিস নামে একটা বই লিখে আর কি। এগুলো একটু মুখস্থ রাখতে হবে। দেখেন, আমরা ভাই ধরেন হুটহাট করে বলে দিচ্ছি সালগুলো, ডাটাগুলা, আপনার মনে হতে পারে যে মানে এটা ইজি, বাট এটা আসলে অনেক 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 নির্ঘুম রাতের ফসল আর কি। কত রাত ঘুমাই নাই, তারপরে ধরেন হচ্ছে কতগুলো বই পড়া লাগছে। এরপরে ধরেন এই জায়গাতে আসছে, সাম ইয়ার্স লেটার আপনারা হয়তো এই জায়গাতে আসবেন। বাট আপনারা ট্রাই করেন হচ্ছে প্রচুর পড়তে, পড়া ছাড়া গতি নাই, ঠিক আছে? এখন আপনি এগুলো পারতেছেন না বা এগুলো ছাড়া পরীক্ষা যাচ্ছেন, আপনি স্বাভাবিকভাবে হচ্ছে 2-1 নাম্বার কম পাইতে পাইতে ছিটকায় যাবেন। পরিশ্রম করতে হবে, ঠিক আছে? পরিশ্রমের উপরে কিছু নাই ভাই। শান্তি তত্ত্বটা খুব ইজি। শান্তি তত্ত্বটা হচ্ছে আপনার গণতান্ত্রিক শান্তি তত্ত্ব। এই তত্ত্বগুলো একদম সহজ। গণতান্ত্রিক শান্তি তত্ত্বটাকে ব্যাখ্যা করেন, তাইলে এই টপিক শেষ। গণতান্ত্রিক শান্তি তত্ত্ব মানে হচ্ছে গণতন্ত্র থাকলে শান্তি থাকবে, এরকম একটা তত্ত্ব। গণতান্ত্রিক শান্তি তত্ত্ব মানে হচ্ছে গণতন্ত্র থাকলে শান্তি থাকবে, এরকম একটা তত্ত্ব। তত্ত্ব মানে থিওরি, থিওরি। তাহলে প্রতিটা থিওরি যদি আপনি পড়তে চান, থিওরি কে দিছে এটা একটু পড়বেন, কে দিছে থিওরি এটা, ঠিক আছে?
কত সালে দিছে, কে দিছে। এখন দেখেন যে আপনাদের হচ্ছে এটা হচ্ছে এই যে কানকে তো পড়ে আসছেন না বদমাইশ, উনি অপশনে থাকলেই উত্তর। যেমন এইবার বললাম না আপনার এই পিলির লাস্ট 2টা ক্লাস যারা করছেন তারা মিনিমাম 5 থেকে 7 নাম্বার বেশি পাবেন, ঠিক না? অপশনে যদি একাধিক থাকে, অপশন যদি থাকে ক খ গ তিনটাই উত্তর, তাহলে অপশনে সবসময় এটাই উত্তর হবে। এবং হচ্ছে ইথিক্সে এরকম 2টা প্রশ্ন ছিল, 2টার উত্তরই ছিল সবগুলোই উত্তর। তারপর বলছিলাম কি ত্রিভুজের গুলোর মধ্যে সাধারণত যে অপশনে বেশি নাম্বার থাকে সেটাই উত্তর। এইবারও ত্রিভুজের 16টাই উত্তর। এই টাইপের অনেকগুলো চিট কোড দেখাইছিলাম না, প্রায় সবগুলো কাজে আসছে। এবং ওই আপনি 4-5 নাম্বার অটো বেশি চলে আসছে। জাস্ট পড়ালেখা করার দরকার নেই, জাস্ট এই চিটিং গুলো শিখলে আপনি বিসিএস এ 5 নাম্বার এক্সট্রা। লাস্ট ক্লাসগুলোতে বলছিলাম আপনাদেরকে। যাক দেখেন, তাহলে কি বলছি, গণতন্ত্র থাকলে শান্তি আসবে। তাহলে এই তথ্যটা হচ্ছে এটা যে গণতান্ত্রিক রাষ্ট্রগুলা যদি 2টা রাষ্ট্র গণতান্ত্রিক হয় তাহলে তাদের মধ্যে যুদ্ধ হওয়ার আশঙ্কা কমে যায়, শান্তি বিরাজ করে। কারণ জনগণ শান্তি চায় এবং গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে জনগণের নির্বাচিত প্রতিনিধি সবসময় জনগণ যেটা চায় সেটাই করে। অপরদিকে যদি আপনার অটোক্রেসি থাকে, একনায়কতন্ত্র থাকে, তাহলে হচ্ছে যুদ্ধের আশঙ্কা বেড়ে যায়। এটা হচ্ছে এই তত্ত্বের মূল কথা আর কি। কি বলছি বলেন তো? গণতান্ত্রিক দেশ কখনো অন্যের সাথে সংঘাতে জড়াবে না। এই তত্ত্ববাদীরা হচ্ছে শান্তি চুক্তির মাধ্যমে যুদ্ধকে পরিহার করতে চাবে। প্যাচার লাগছে ভাই, চলেন মিলমিশ করে ফেলি। ঠিক আছে, এইটাই হচ্ছে এই তত্ত্বের মেইন ইস্যু। এই কারণ হচ্ছে আপনার সাংবিধানিকভাবে যুদ্ধ ঘোষণা করতে জনগণের সম্মতি লাগবে। আর জনগণ হচ্ছে সম্মতি দিবে না। জনগণ জানে যে যুদ্ধ হলে জনগণই মরবে। ঠিক আছে, এই জন্য 2টা দেশের জনগণই যখন যুদ্ধ যাবে না, 2টা দেশেই আপনার হচ্ছে একটা চুক্তির মাধ্যমে যুদ্ধ বন্ধ করবে। সেটা হচ্ছে থাইল্যান্ড এবং কম্বোডিয়াতে আমরা দেখি যুদ্ধ লাগতে লাগতে গিয়েও লাগে নাই। এখন রাষ্ট্র দুইটা যদি হয় ভারত পাকিস্তান সেটা ভিন্ন কথা। ঠিক আছে, ওদের বোরিং লাগলো জনগণ বলে কি যুদ্ধ লাগাই দিয়ে আসে। ঠিক আছে, এই 2টা দেশ যে কি দিয়ে বানাইছে আল্লাহ আমি জানি না। ঠিক আছে, মানে এটা পৃথিবীর বাইরের 2টা দেশ মনে হয় আর কি আমার। বাকি রাষ্ট্রগুলোর জন্য এগুলা খাটে। আর রাজতান্ত্রিক রাষ্ট্রগুলো রাজা নিজে যুদ্ধ ঘোষণা করে, সো যুদ্ধ প্রচুর লেগে যায় আর কি। এটা হচ্ছে মেইন ইস্যু হচ্ছে এটা। ঠিক আছে, এটা 46 রিটেনে আসছে। মনেরো ডক্ট্রিন সেখানে ভুল ছিল, ডেট ভুল ছিল। দেখেন, মনেরো মানে হচ্ছে মনরো পড়বেন। ঠিক আছে, মনো পড়বেন, মনরো মানে মনো মানে কি? মনো মানে কি? সলভ মনো এক বুঝায়, মনো মানে এক বুঝায়, এক। তাহলে মনরো ডক্ট্রিন মানে হচ্ছে এক এক চলার নীতি, মানে একা চলার নীতি। তোর ডাক শুনে যদি কেউ না আসে একটা চলার। ঠিক আছে, তাহলে হচ্ছে এটাকে থিওরি অফ আইসোলেশনও বলে। কি বলে? থিওরি অফ আইসোলেশন। বই খাতা নিয়ে বসেন ভাই, লিখেন এগুলা। থিওরি অফ আইসোলেশন। ঠিক আছে, মনরো ডক্ট্রিন অথবা থিওরি অফ আইসোলেশন এটা হচ্ছে 1823 সালে দেয়। 1823 সালে বলেন তো দেখি, 1821 সালে কি হয়? আপনার পিলি পরীক্ষা দেন, তারপরে ভুলে যান না পড়ালেখা। 1821 সালে মারা যায় আর কি, নেপোলিয়ন। যাই হোক, দেখেন 1823 সালে হচ্ছে, পড়াশোনা ভুলে গেলে তো হবে না। দেখেন 1823 সালে একটা মজার কাহিনী শেয়ার করি আর কি, অনেকক্ষণ ধরে পড়াচ্ছি। ওই আমি একটা ব্যস্ত করছিলাম বুঝছেন, জিকের 50 বিসিএস এর খুবই উত্তেজনা সহ ব্যস্ত থ্রো করে ফেলছিলাম। এখন দেখতেছি 47-এ হচ্ছে চান্স পেয়ে গেছি। আমারই পরীক্ষা দেওয়া লাগে। আমার প্ল্যান ছিল 47 দিব না, একেবারে সলো 50 জন্য করবো। এখন ভাবছি দিয়ে ফেলি পরীক্ষাটা। এখন ব্যাচটা থ্রো করতে যাচ্ছি না। এখন সমস্যাটা হয়ে গেছে, পোলাপান টাকা পাঠানো শুরু করে দিচ্ছে। আমি একজনকে বললাম হচ্ছে যে আমি ব্যাচটা মানে শুরু করবো না, আপনার টাকাটা ব্যাক করে দিচ্ছি। তো উনি বলতেছে ভাই টাকা রাখেন, ব্যাক করা লাগবে না, যখন ব্যস্ত করবো তখন করবো। এখন আজকে দেখি আরো একজন টাকা পাঠানো শুরু করে দিচ্ছে। এখন এমন অবস্থা হয়েছে যে ওদের চাপে হচ্ছে ব্যস্ত করতে হচ্ছে। কি একটা অবস্থা! আপনার রিটেন ব্যাচে সেম অবস্থা হয়ে গেছে। আমি বলছি আমাকে জিজ্ঞেস করে টাকা পাঠাইতে, সবাই টাকা পাঠায় বলে অ্যাড করে দিন, জিজ্ঞেসই করতেছে না। এখন টাকা ব্যাকও নিচ্ছে না, তো আমাকে গ্রুপে অ্যাড করতে হচ্ছে, গ্রুপটা বড় হয়ে যাচ্ছে। আমি আজকে রাতে বা কালকে ঘোষণা দিব যে মানে আর নেওয়া যাবে না। যে যেটা বলতেছিলাম আর কি, তাহলে এটা হচ্ছে আইসোলেশন। থিওরি অফ আইসোলেশন হচ্ছে কি ভাই? একা থাকার নীতি। একা থাকার নীতি হচ্ছে দেখেন,
যে 1823 সালের দিকে অনেক কাহিনী হয়। কাহিনী টাহিনী হওয়ার পরে আপনার ইউরোপ ইউরোপ তো যুদ্ধে জড়াবে, ইউরোপ তো একটা বদমাশ কন্টিনেন্ট। তাহলে আমেরিকার দুইটা এখানে স্টেক কাজ করে। আমেরিকা দেখে ওর ডেভেলপমেন্ট এখনো বাকি আছে, আমেরিকার ডেভেলপমেন্ট এখনো বাকি আছে। আমেরিকা চাচ্ছে যে ডেমোক্রেসিকে হচ্ছে অনেক বেশি মাত্রায় প্রমোট করতে হবে। তো আমেরিকা চাচ্ছিল যে আমি যদি ডেমোক্রেসিকে প্রমোট করি আমাকে আগে ভদ্র হওয়া লাগবে। ঠিক আছে, এখানে মূল ব্যাপার ডেমোক্রেসি প্রমোশন না, এখানে মূল ব্যাপার হচ্ছে আমেরিকার নিজস্ব ডেভেলপমেন্ট। আমেরিকা যদি এখন যুদ্ধে জড়ায় তাহলে ডেভেলপমেন্ট হবে না। আর তখন হুদাই যুদ্ধ লাগতো আর কি, ঠিক আছে, আর যুদ্ধ ইউরোপে বেশি হইতো। তখন এই যে হচ্ছে আপনার এই যে আপনার যুক্তরাষ্ট্র হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে আপনার এই 1823 সালে হচ্ছে এই ডক্ট্রিনটা নেওয়া হয়। এখানে বলা হয় যে ভাই আমি তোর এখানে ডিস্টার্ব করবো না, ঠিক আছে। আচ্ছা, দাঁড়ান আমি একটু দেখাই। ধরুন হচ্ছে এটা, এটা তো আমার আমেরিকা, ঠিক না, এটা উত্তর এটা দক্ষিণ আমেরিকা আর কি, ঠিক আছে। তারপর শুনতে পাচ্ছেন এখন? হ্যালো? জি ভাই। আচ্ছা, আমার নেটওয়ার্ক আবার দেখতেও পাচ্ছেন আশা করি। স্ক্রিন শেয়ার কি হচ্ছে না হচ্ছে না? আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি আবার। ওকে, দেখেন এটা হচ্ছে আমার একটা ছোটখাটো ম্যাপ আর কি। ধরেন তাহলে এটা হচ্ছে আমার উত্তর আমেরিকা, নর্থ। এটা হচ্ছে আমার হচ্ছে দক্ষিণ আমেরিকা এটা। আর এটা হচ্ছে ধরেন হচ্ছে আমার ইউরোপ। এটা হচ্ছে ইউরোপ এবং এশিয়া, এটা হচ্ছে এশিয়া। এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা বলেন আর কি। আর এটা হচ্ছে অস্ট্রেলিয়া। তাহলে এই আমেরিকা বললো হচ্ছে কি, আমেরিকা বললো যে ভাই, ইউরোপকে বললো আর কি, তখন সবচেয়ে দান্দাবাজ ছিল ইউরোপ। বললো ভাই যে তুমি এই জায়গাতে আসবা না, এই জায়গাতে হচ্ছে তুমি আসবা না, ডিস্টার্বও করবে না, আক্রমণও করবে না, কিছু করবে না, তুমি যা ইচ্ছা করো, পুরো পৃথিবী তুমি দখল করে ফেলো, ঠিক আছে, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু তুমি এই জায়গাতে আসবা না, আর আমিও তোমাকে ডিস্টার্ব করবো না। এই জন্য আপনি দেখবেন যে পুরো পৃথিবীর 90% জায়গা ছিল হচ্ছে ইউরোপের দখলে, ঠিক আছে। আশিয়ানটা দখল করছে ফ্রান্স এবং হচ্ছে পর্তুগিজরা মিলে। আমাদের সাবকন্টিনেন্ট দখল করছে হচ্ছে আপনার ইয়ারা মিলে, এই যে ইউকে। আর অর্ধেক আফ্রিকার দখলে ছিল ফ্রান্সের, মানে পুরো বিশ্বটাই ছিল হচ্ছে একটা সময়কার আপনার এই ইউরোপের। কিন্তু এই 1823 সালে হচ্ছে আপনার আমেরিকা বলে তুমি এইখানে ডিস্টার্ব করবে না, আমিও তোমাকে ডিস্টার্ব করবো না। এইটাই হচ্ছে আইসোলেশন নীতি। তো এই নীতির মেন কারণটা ছিল আমেরিকা চাচ্ছিল যে আমরা নিজেরা ঠিক থাকি, নিজেরা ডেভেলপমেন্টটা করে ফেলি, এরপরে কি হচ্ছে আমরা দেশ দখল করতে যাব, ঠিক আছে। আবার আমেরিকা কিন্তু কখনোই বড় কোনো যুদ্ধে জড়ায় নাই। কারণ আপনি বলতে পারেন ভাই প্রথম বিশ্বযুদ্ধে জড়াইছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়াইছে, এটা পুরো এটা ইউজলেস জড়ানো। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে কবে? 2018 সালে। বলেন জানেন আমেরিকা সরি 1918 সালে। বলেন তো আমেরিকা কত সালে জড়াইছে যুদ্ধে? জানেন আপনারা? জানেন না? 1917। যুদ্ধ শেষ হওয়ার 8 থেকে 9 মাস আগে আমেরিকা যুদ্ধে জড়াইছে। 8-9 মাসে কি হয়েছে, যে কি হবে, তার কি ক্ষতি হবে, সে কত ইনভেস্ট করবে? আর ওরা 4 বছর যুদ্ধ করতেছে। সেম টু সেম দেখেন না, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কবে? 39-এ, ঠিক আছে। 39-এ শুরু হয়। আমেরিকা জড়ায় কবে? অনেক পরে জড়ায় আমেরিকা, শেষ হওয়ার আগে জড়ায়। এবং মজার ব্যাপার কি জানেন, 1917 সালে যুদ্ধ জড়ায়, 18 সালে হচ্ছে যুদ্ধ শেষ হয়ে যায়। এবং ওইখানে যে ট্রায়াল গুলো হয় সেই ট্রায়ালে আমেরিকা ছিল না, আমেরিকা প্রত্যাহার করে নিচ্ছে। এবং আমেরিকা কোনো ধরনের ফাইন্যান্স, ঠিক আছে। So, আমেরিকা হচ্ছে যুদ্ধ থেকে সবসময় অ্যাভয়েড করে গেছে, সবসময় যুদ্ধকে অ্যাভয়েড করছে। ওরা কখনো ইনল্যান্ডে যুদ্ধ করে নাই। ইংল্যান্ডে যুদ্ধ করছে হচ্ছে গর্দ ফ্রান্স করছে, তারপর ইউকে করছে। ইউকে ফ্রান্সও যুদ্ধ করতে বেলজিয়ামে। ভাই দেখেন তো, যুদ্ধ করতেছে ইউকে ফ্রান্স, কোথায় করতেছে? বেলজিয়ামে। মারা খাচ্ছে বেলজিয়াম, ধ্বংস হচ্ছে বেলজিয়াম। যুদ্ধ করতেছে দুইজনে, ওদের দেশের মধ্যে কোনো একটা বোমা ফুটতেছে না। ওরা হচ্ছে এই টাইপের কান্ট্রি আর কি, ঠিক আছে। তো এই আইসোলেশনের মাধ্যমে হচ্ছে দুইটা মেসেজ দিছে, সেলফ ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে কি ভাই,
ডেমোক্রেসি যুদ্ধ সমর্থন করে না, ডেমোক্রেসি যুদ্ধ সমর্থন করে না, এটাই। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন ক্রীড়াতত্ত্ব। ক্রীড়াতত্ত্ব হচ্ছে গেম থিওরি, সবাই পড়ে আসছেন আশা করি, এটা অনার্সে পড়ানোর কথা। গেম থিওরি, তো দেখেন গেম থিওরি ইজ এ স্পেশাল কাইন্ড অফ অ্যানালাইসিস অফ বার্গেনিং অ্যান্ড কনফ্লিক্ট অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স। তাহলে গেম থিওরি হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ অ্যানালাইসিস অফ বার্গেনিং, মানে বার্গেন করা। ঠিক আছে, বার্গেনিং অ্যান্ড কনফ্লিক্ট মানে হচ্ছে দর কষাকষি এবং সংকট, এই দুইটার একটা আলাদা স্পেশাল স্পেশাল অ্যানালাইসিস করে হচ্ছে গেম থিওরি। ঠিক আছে, এখানে এগুলো খুব মজার। আপনার বাংলাটা পড়তে পারেন যে লিবার বলে, রবার্ট জে লিবিয়ার, উনি বলেন হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি দর কষাকষি এবং দ্বন্দ্বের বিশেষ বিশ্লেষণী ক্রীড়াতত্ত্ব। আন্তর্জাতিক রাজনীতি দর কষাকষি এবং দ্বন্দ্বের বিশেষ বিশ্লেষণী ক্রীড়াতত্ত্ব। এখানে সবচেয়ে মজা লাগে আমার দুইটা, এখানে অনেকেই পারে না। ঠিক আছে, এটা বুঝে নেন। ঠিক আছে, এটা নিয়ে আমি প্রচুর স্টাডি করছি। এইগুলো নিয়ে কিন্তু আমার ইন্টারন্যাশনাল চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনাদের লিঙ্ক দিব, সবাই ভিডিও দেখে ফেলবেন। ঠিক আছে, আপনাদের অর্ধেক করা হয়ে যাবে। দেখেন যে আপনার ক্রীড়াতত্ত্ব, দেখেন যে ক্রীড়াতত্ত্বে চিকেন মডেল, এটা পরীক্ষা আসে। ঠিক আছে, এখন দেখেন, ধরেন সিম্পলি মনোযোগ দেন, ধরেন এটা একটা আপনার রোড আর কি, এখানে দুইটা গাড়ি যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ান ওয়ে রোড এবং হচ্ছে একটা লেন, এখানে অন্য কোনো যাওয়ার সুযোগ নেই আর কি। সো এই যে এই একটা গাড়ি এখান দিয়ে যাচ্ছে, ওকে, তারপরে হচ্ছে ধরেন, আচ্ছা এই একটা গাড়ি এইখানে যাচ্ছে, ওকে। সো এখন মেন বিষয়টা একটু বোঝা ট্রাই করেন, মজার। যেহেতু গাড়ি দুইটা হচ্ছে আপনার মুখোমুখি যাচ্ছে, স্পিড নিয়ে আসতেছে এবং হচ্ছে আপনার আহ এখানে পাশে হচ্ছে কোনো রাস্তা নাই। হ্যাঁ, যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে ওই আস্তে করে ওই মাটিতে সাইড করে রাখা লাগবে গাড়িটা, কিন্তু আপনি চালানো নিতে পারবেন না, মানে একজন যেতে পারবে, পাস করতে পারবে, আরেকজন যদি পাস করতে না চান আপনাকে গাড়িটা সাইড করে থামায় রাখতে হবে। এখন ধরেন হচ্ছে গাড়িটা চলতেছে, এখন যখন মুখোমুখি চলে আসছে, এখন ধরেন লাল গাড়িটা হচ্ছে আপনার থামাবে না, সে যাবেই। এবং এই লাইট ব্লু কালারটা সে কি করলো বলেন তো, সে হচ্ছে সাইড করে রাখলো পিছনে। তাহলে আপনার কি মনে হবে এখানে হিরোকে, নেতা কে? নেতা লালটা লাল না, কারণ সে লাল থামায় নাই, সে যা ইচ্ছা করতে পারছে লালটা। আবার উল্টা, লালটা সরে গেল, ব্লুটা হচ্ছে আগা গেল, তাহলে এখানে হিরো হচ্ছে কে? ব্লুটা। আবার দুইটাই ঘাটতেরা, দুইটাই হচ্ছে মুখোমুখি সংঘর্ষ করে ফেললো, তখন দুইজনে হলো কি ভাই, দুইজনে হচ্ছে মরে গেল। ঠিক আছে, অথবা দেখেন দুইজনই থেমে যেতে পারে। তাহলে অপশন কি কি বলেন তো? এক প্রতিজনের আপনার কি তিনটা অপশন, একটা হচ্ছে আমি সামনে আগায় যাব, একটা হচ্ছে আমি আগাবো না, আর একটা হচ্ছে কি আমি সাইড করে রাখবো। তিনটা অপশন আছে। আপনি যদি সামনে আগায় যান, আপনার দুইটা পরিণতি আছে, হয় আপনি হিরো হবেন অথবা আপনি মারা যাবেন। ঠিক আছে, আপনি যদি সাইডে যান তখন আপনার একটাই অপশন, সেটা হচ্ছে কি আপনি বেঁচে যাবেন কিন্তু আপনি চিকেন হয়ে যাবেন। চিকেন মানে কি? মুরগি, মুরগি বলেন আমরা, মোরগ বানায় দিচ্ছে, মানে বোকা বানায় ফেলছে আর কি। আপনি চিকেন হয়ে যাবেন, ও হিরো হয়ে যাবে। ঠিক আছে, আর আরেকটা অপশন হচ্ছে কি দুজনেই থেমে যাবেন, তখন কারোই লস হচ্ছে না। এই তিনটা অপশন দিয়ে হচ্ছে মূলত আমরা সবকিছু জাজ করি। ঠিক আছে, এখন দেখেন এটা এটাই তো বুঝছেন, এটাই হচ্ছে চিকেন মডেল। এখন আপনি এইটার উপর বেস করে হচ্ছে সিদ্ধান্ত নেবেন। যেমন একটা বাস্তব প্রয়োগ দেখেন, আপনারা 1962 সালে কিউবা সংকট পড়ে আসছেন না পিলিতে? ঠিক আছে, 1962 সালে হচ্ছে কিউবা সংকট যখন পড়ে আসছেন, তখন যেটা হয়েছে, কিউবাতে হচ্ছে আপনার মিসাইল রাখছে হচ্ছে কে? রাশিয়া। ঠিক আছে, দেখেন কারণ এটা হচ্ছে ইউএসএ, এটা পাশে হচ্ছে কে বলেন তো? কিউবা একদম পাশে না, এখানে মিসাইল রাখছে হচ্ছে রাশিয়া অ্যাটাক করার জন্য। ওদিকে রাশিয়া হচ্ছে এখানে, রাশিয়ার একদম পাশের দেশ হচ্ছে পোল্যান্ড, পোল্যান্ডে মিসাইল রাখছে হচ্ছে কি আমেরিকা, রাশিয়া আক্রমণ চালানোর জন্য। এখন খুবই খারাপ অবস্থা চলে, যে কোনো সময় হচ্ছে আগুন লেগে যাবে। তো এখন এখন দেখেন কি হইতে পারতো এখানে। এবার চিকেন, ওই যে ওইটাকে চিন্তা ভাবনা করেন, চিকেন মডেলটা। ঠিক আছে, এমন হইতে পারতো যে রাশিয়া আক্রমণ করে দিছে। এখন রাশিয়া যখন আক্রমণ করে, ইউএসএ দুইটা কাজ করতে পারতো, হয় ইউএসএ আক্রমণ চালাবে পোল্যান্ডকে দিয়ে, অথবা ইউএসএ চুপ হয়ে যাবে। ঠিক আছে, যে একবার মারা খেয়ে চুপ, তাহলে রাশিয়া হিরো হয়ে যাবে। আর ইউএসএ যদি আবার আক্রমণ চালায় দেয়, রাশিয়ার আক্রমণ পরে, তখন দুজনই মারা যাবে। ঠিক আছে, তো এরকম
ইস্যুতে যেটা হইলো যে ইউএসএ এবং রাশিয়া দুজনেই পরে সিদ্ধান্ত নিল যে ঠিক আছে আমি হচ্ছে কিউবা থেকে মিসাইল সরায় নিব, ইউএসএ বলছে আমি পোল্যান্ড থেকে সরায় নিব। তার মানে কি দুইজনে ওই গাড়িওয়ালার মতো দুইজনেই থেমে গেছে। তাহলে কেউই এখানে হিরো হয় না, কেউ চিকেন হয় না, দুইজনই প্রোটেক্টেড আছে। এই ইস্যুটা হয়েছে হচ্ছে কোথায় বলেন তো? এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে আসেন, বলেন তো জাপান কত সালে হামলা চালায়? জাপান পার্ল হারবারে কত সালে হামলা চালায়? 41। 41। এগুলো কিন্তু ভাই এখানে লেখা লাগবে, ঠিক আছে? 41-এ হামলা চালায়, ঠিক আছে? এখন দেখেন, প্রথমত এইটাও এখানেও আমাদের চিকেন মডেলটা ছিল। কিরকম ছিল দেখেন, জাপান হামলা চালাইছে, প্রথম হামলা জাপান চালাইছে, মোটামুটি চালাইছে, অত আহামরি চালায় না, পার্ল হারবারে আহামরি কিছু ছিল না, ঠিক আছে? পার্ল হারবারে হামলা চালাইছে। তো এই জাপান ভাবছে যে ইউএসএ চুপ হয়ে যাবে, ভয়ে আসবে না। কিন্তু ইউএসএ কি করছে বলেন তো? ইউএসএ কি করলো যে আপনার জাপানের পুরো 2টা শহরে পারমাণবিক বোমা মেরে পুরো ধ্বংস করে ফেলাইছে। এরপরে জাপান ভয় পাইছে নাকি ইউএসএ ভয় পাইছে? জাপান ভয় পাইছে না? জাপান। তাহলে এখানে হিরো কে হয়েছে? USA। ইউএসএ হিরো হয়েছে না? এবং চিকেন হয়েছে কে? জাপান। ঠিক আছে? তো আপনারা যখন আন্তর্জাতিক সম্পর্ক দেখবেন, আপনার এই গেম থিওরিটা সবখানে ইউজ করে, ঠিক আছে? তো একটু পড়বেন, এটা সমস্যা জানাবেন। এবার হচ্ছে প্রিজনার্স ডিলেমা। প্রিজনার্স ডিলেমাটা একটা মজার, এটা পরীক্ষা আসবে না, কিন্তু আমার মজা লাগে তো আমি জন্য পড়াই। আচ্ছা, আপনাদেরকে পড়াই, রেকর্ড হচ্ছে তাহলে ভালো হবে, রেকর্ড হচ্ছে আপনাদেরকে আপ করে দিই। আচ্ছা, তাহলে দেখেন যে আপনার এই যে আপনার প্রিজনার্স ডিলেমাটা হচ্ছে সেম চিকেন নেকের মতো। যেমন ধরেন হচ্ছে একজন প্রিজনার, একজন অপরাধীকে হচ্ছে জেলার আপনার এই ঘটনার মধ্যে রাখছে, ঠিক আছে? এ আর একজন আপনার প্রিজনার অপরাধীকে হচ্ছে জেলার হচ্ছে এই বি ঘরে রাখছে। এখানে হচ্ছে অপরাধীর নাম হচ্ছে বি, এখানে অপরাধীর নাম হচ্ছে এ। তাহলে রেড অ্যান্ড ব্লু ওদেরকে শর্ত দিছে এবার, ঠিক আছে? ওদেরকে শর্ত দেওয়া হয়েছে যে তোমরা অপরাধ স্বীকার করো। কি বলছে? তোমরা অপরাধ স্বীকার করো। শর্তটা হচ্ছে এরকম যে দুইজনে তো অপরাধ করছে, একসাথে করছে, এখন যুগ্মভাবে অপরাধ করছে। কেমন? এখন যদি শর্তটা হচ্ছে এরকম, যদি এ স্বীকার করে, যদি স্বীকার করে, এ স্বীকার করছে, বি স্বীকার করা নাই, ঠিক আছে? তাহলে হচ্ছে যে স্বীকার করবে সে ছাড়া পাবে, সে মুক্তি পাবে, ঠিক আছে? সে হচ্ছে মুক্তি পাবে এবং আরেকজনের জেল হয়ে যাবে, ঠিক আছে? 5 বছর। কত বছর? 5 বছর জেল হবে। আরেকটা অপশন হচ্ছে যদি দুইজনেই স্বীকার করে, তাহলে দুইজনেরই 1 বছর, দুইজনে অস্বীকার করে, কি করে অস্বীকার করে, তাহলে হচ্ছে 1 বছর করে দুইজনের জেল হবে, 1 বছর করে, ঠিক আছে? আর দুইজনে যদি স্বীকার করে তাহলে হচ্ছে ওদের জেল হবে 3 বছরের। ধরেন আপনার এও স্বীকার করে না, এটা ক্রস হবে, একটু দাঁড়ান। এও স্বীকার করে নাই, বিও স্বীকার করে নাই, তখন 1 বছরের করে জেল হবে। আর এও স্বীকার করছে, বিও স্বীকার করছে, দুজনে স্বীকার করে ফেললে তাদের 3 বছর করে জেল হবে। আবার দেখেন, পয়েন্টটা খুব মজার এটা। যদি এ স্বীকার করে, বি স্বীকার করে না, মানে যদি একজন স্বীকার করে তাহলে হচ্ছে যে স্বীকার করবে সে হচ্ছে ফ্রি। এখন যদি এ স্বীকার করে, বি স্বীকার না করে, তাহলে এ ফ্রি হবে। যদি বি স্বীকার করে, এ স্বীকার না করে, তাহলে হচ্ছে বি ফ্রি হবে, কিন্তু অপরজনের 5 বছর জেল, 5 বছর। দুইজনে যদি অস্বীকার করে যে ভাই না আমরা কেউই কাজটা করে নেই, তাহলে দুইজনের 1 বছর করে জেল হবে, ঠিক আছে? আর যদি দুইজনে স্বীকার করে ফেলে তখন দুইজনের 3 বছর করে জেল হবে। একটু বুঝছেন নাকি বলেন? নয়তো খাতায় লিখেন। একটু বুঝছেন নাকি বলেন? এটা না বুঝলে হবে না, লজিকটা বুঝতে হবে। বুঝছেন না? রিপিট করবো আমি। ভাই আর একবার রিপিট করলে ভালো হইব। আচ্ছা আচ্ছা, একটু লিখেন, ঠিক আছে? একটু লিখেন, ঠিক আছে? তাহলে আপনার ইজি হবে। প্রথম কন্ডিশন, কন্ডিশন 1, প্রথম কন্ডিশনে কি বলছে যে দুইজন যদি অস্বীকার করে, মানে ক্রস বলে, তাহলে হচ্ছে 1 ইয়ার জেল, 1 বছরের জেল, ঠিক আছে? দুইজনে যদি অস্বীকার করে তো দুইজনের 3 বছরের জেল, 3 বছর। আর যদি একজন স্বীকার করে, একজন ওকে, অন্যজন নো, ঠিক আছে?
তাহলে হচ্ছে যে স্বীকার করবে, ঠিক আছে, ওকে যে বলবে সে হচ্ছে ফ্রি, আর যে স্বীকার করবে না তার হচ্ছে 5 বছরের জেল। ঠিক আছে, তাহলে দুইজনে যদি অস্বীকার করে যে আমি কেউই চুরি করি না, ভাই আমরা দুইজনেই চুরি করি না, চুরি করছে তারা, আসলে চুরি করছে কিন্তু তারা অস্বীকার করবে, পুলিশের কাছে কোনো প্রমাণ নাই, পুলিশ কি করবে, দুইজনে বলবে ভাই আমরা চুরি করি নাই, তাহলে দুইজনের 1 বছর করে জেল হবে। আর দুইজনে যদি বলে ভাই আমরা চুরি করছি, তাহলে 3 বছরের জেল হবে। আর দুইজনে যদি একজন বলে যে আমি চুরি করছি, তাহলে দুইজনে যদি বলে চুরি করছি, তাহলে 3 বছরের করে জেল হবে। এখন আসেন দেখি, এখন মজার ব্যাপারটা হচ্ছে দুইজনকে রাখা হয়েছে আলাদা করে। দুইজন হচ্ছে কি ভাই আলাদা করে, ঠিক আছে, মানে কেউ জানে না আরেকজন কি বলতেছে, কেউ জানে না, দুইজনেই জানে না আরেকজন কি বলতেছে। এখন দুইজনে কি বলবে, দুইজনের জন্য সবচেয়ে প্রফিটেবল কোনটা? 1 বছরের জেলটা না? দুইজনের জন্য প্রফিটেবল হচ্ছে 1 বছরের জেল। যে ভাই আমরা কেউই চুরি করি নাই, তাহলে 2 বছরের, দুইজনে 1 বছরের জেল হবে, 1 বছর পরে তার ব্যাক করে আসবে এবং টাকা চুরি করছে যে সেই টাকাটা ওদের হয়ে যাবে, দে উইল গেট দ্য মানি এন্ড মাত্র 1 বছর জেল খেটে আসবে। কিন্তু প্রিজনার্স ডিলেমায় প্রিজনার তো দুজনে তো চোর খারাপ, ওরা মনে করে আচ্ছা আমি যে অস্বীকার করব, কিন্তু ও যদি যদি এ ভাবতেছে আচ্ছা আমি অস্বীকার করব, যদি বি স্বীকার করে ফেলে, আমি যদি অস্বীকার করি তখন তো আমার 5 বছরের জেল হয়ে যাবে, ও তো ফ্রি হয়ে যাবে। সেম ভাবে বিও হবে আচ্ছা আমি যদি অস্বীকার করি আর যদি এ স্বীকার করে, তাহলে তো এ ফ্রি হয়ে যাবে, আমার 5 বছরের জেল হয়ে যাবে, আর আমি 5 বছর জেলে থাকবো, কি করবে আরাম করে, কালকে বের হয়ে যাবে। কেউ কাকে ট্রাস্ট করতে পারে না, যদিও দুইজনে কমিটমেন্ট করে যে ধরা পড়লে স্বীকার করব, কিন্তু ওই কন্ডিশনের জন্য ওরা কি করে, দুইজনে স্বীকার করে ফেলে। কারণ দুইজন স্বীকার করার জন্য কি হয়, 3 বছরের জেল হয় এবং টাকাটা ফেরত দেওয়া লাগে। ঠিক আছে, এইবার বুঝছেন নাকি বলেন? সুন্দর করে বোঝা গেছে এবার। ব্যাপারটা মজার না? মানে এই চোর এমন একটা অবস্থা যে ওরা চুরি করে ঠিক আছে একসাথে, কিন্তু বিশ্বাস করে না, এবং বিশ্বাস না করার জন্য ওদের অপরাধের জন্য শাস্তি বেশি পায় এবং টাকাটাও ব্যাক করা লাগে। এটা হচ্ছে আপনার প্রিজনার্স ডিলেমা। এটা ভাই বিশ্বাস করবেন বেশিরভাগ মানুষই বোঝে না, এগুলো বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে। এবং আপনি যদি এই কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকেন, আপনি তখন হচ্ছে রিটেনে খুব ভালো করে অন্য, এটা সরাসরি পরীক্ষা আসবে না, কিন্তু অন্য কোনো তুমি টপিকে রিলেট করতে পারবেন। এই হ্যাঁ তথ্যটা বলেন। ভাই এগুলো কি পারপাসে, মানে কি পারপাসে আসছে বা কি পারপাসে কি ভাই? প্রিজনার্স ডিলেমা হচ্ছে, এটা হচ্ছে আপনার আপনার দেখা যায় হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনে বা ইন্টারন্যাশনাল পলিটিক্স এর মধ্যে বেশি খাটে। সবাই তো কিছু চুরিচামারি করে, কান্ট্রি হিসেবে চুরিচামারি করে, মিথ্যা কথা বলে। যেমন ধরুন হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ হচ্ছে আপনার ইউএস এর সাথে হাতে হাত রাখে। আপনারা ওই যে কুচ কুচ হোতা হে মুভি একটা ছিল না, ওইখানে দেখা যায় সে হচ্ছে একজনের কাঁধে হাত রাখছে মেয়ে একটা, পাশে হচ্ছে আরেকজনের ছেলের হাত ধরে রাখছে, কাঁধে মাথা রাখছে এক ছেলের, হাত ধরে রাখছে আরেকজনের। বাংলাদেশে এরকম সিচুয়েশন আছে না? বাংলাদেশ হচ্ছে ওদিকে ইউএসএ বলছে ভাই আমি আছি, ওদিকে রাশিয়াকে বলছে তুমি আমার জান, ঠিক আছে। এই ইস্যু গুলাতে হচ্ছে প্রিজনার্স ডিলেমা ইউজ করা হয়। এবং রাশিয়া বা চীন ওরা যদি বুঝতে পারে যে যে বাংলাদেশ হচ্ছে কোন এক্সট্রা ফ্যাসিলিটি নিচ্ছে ইউএস থেকে বা দিচ্ছে ইউএস থেকে, তখন হচ্ছে চীন ওটাকে ইউজ করে হচ্ছে বাংলাদেশ থেকে এক্সট্রা ফ্যাসিলিটি নেওয়ার ট্রাই করে। ঠিক আছে, যেমন ধরুন হচ্ছে কোভিড এর সময় বাংলাদেশে খুবই কম টাকায় করোনা টিকা দিচ্ছিল কে, চীন। শর্ত ছিল হচ্ছে ওই ওই টাকার পরিমাণটা হচ্ছে কি করা, ডিসক্লোজ করা যাবে না। পরে প্রথম আলোর একজন মহিলা সাংবাদিক সেটা ডিসক্লোজ করে ফেলে উইদাউট এনি অথরাইজেশন। পরে কিন্তু চীনকে টাকা বেশি দেওয়া লাগছিল, চীন বেশি টাকা নিচ্ছে বাংলাদেশ থেকে। ঠিক আছে, এরকম কিছু ইস্যু আছে। আর ওই জেলখানাতে এটা ইউজ করেই। ঠিক আছে, আচ্ছা, এবার হান্টিংটন। তাহলে দেখেন হান্টিংটনের সভ্যতার সংকট, এটা পড়বেন। হান্টিংটন হচ্ছে 1996 সালে একটা থিসিস করে, আর কি থিসিসটা হচ্ছে আপনার ক্ল্যাশ অফ সিভিলাইজেশন নামে একটা বই আকারে পাবলিশ করে। এখানে হচ্ছে উনি 8টা সভ্যতার কথা বলছে। ঠিক আছে, 8টা সভ্যতা একদম ইজি, এলা ফ্রিতে পড়ে আসার কথা, ফ্রিতে আমি পড়াইছিলাম। প্রথমটা হচ্ছে পশ্চিমা সভ্যতা। কি কি দেখেন তো, আপনি ম্যাপ মাথায় রাখবেন, ঠিক আছে, বক্স বক্স করে। এটা হচ্ছে উত্তর আমেরিকা, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, এইটা হচ্ছে ইউরোপ, এটা হচ্ছে আফ্রিকা, এটা হচ্ছে এশিয়া, এটা দক্ষিণ এশিয়া। ঠিক আছে, শেষ। এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ম্যাপ। ঠিক আছে, তো ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে দেখেন ম্যাপগুলো মাথায় রাখবেন জাস্ট এইভাবে, যে পশ্চিমা সভ্যতা একটা থাকবে। ঠিক আছে, এই পশ্চিমা সভ্যতা মানে ইউরোপ প্লাস আমেরিকা, পুরোটা পশ্চিম। এটা হচ্ছে ল্যাটিন আমেরিকান সভ্যতা। তাহলে একটা সভ্যতা আমি পাইলাম। দুইটা সভ্যতা এটা। আফ্রিকান সভ্যতা একটা, তিনটা। সবচেয়ে গ্যাঞ্জাম হচ্ছে সবসময় এশিয়াতে থাকবে, মাথায় রাখবেন, গ্যাঞ্জামের জায়গায় জন্মাইছেন আপনি। ঠিক আছে, তাহলে দেখেন, তাহলে এটা হচ্ছে চীন। চীনে হচ্ছে একটা চীনের সভ্যতা থাকবে। এখানে ইন্ডিয়াতে একটা ইন্ডিয়ান সভ্যতা থাকবে।
বাংলাদেশ আর মধ্যপ্রাচ্য মিলে থাকবে একটা কি ইসলামিক সভ্যতা, তাহলে হচ্ছে চীনের তো তিন তিন চার, এটা ইন্ডিয়া ধরেন 5, 6 হচ্ছে কি আমাদের ওই ইয়া সভ্যতা, আপনার মুসলিম সভ্যতা, ঠিক আছে। সাথে হচ্ছে স্লাভিক অর্থোডক্স, আর জাপানি একটা সভ্যতা হচ্ছে 8 নম্বর সভ্যতা, শেষ। এখন দেখেন কি কি সভ্যতা। তাহলে দেখেন ওয়েস্টার্ন সভ্যতা, পশ্চিমা সভ্যতা, কনফুসিয়াস মানে চীনের সভ্যতা, ঠিক আছে। ইসলামিক সভ্যতা মানে বাংলাদেশ এবং হচ্ছে মিডল ইস্ট, হিন্দু সভ্যতা মানে ইন্ডিয়ান সভ্যতা, ঠিক আছে। মানে সভ্যতা মানে জাপানের সভ্যতা, স্লাভিক অর্থোডক্স, তারপর ল্যাটিন ভাইয়ের কথা ভেঙে ভেঙে আসছে। বুঝতে যাচ্ছে না ভাই। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। জি ভাই, আর লাস্টে প্রায় 2 আমার মিনিট হচ্ছে পরে যায়। চিটাগাং হচ্ছে বৃষ্টি হচ্ছে, তো ওয়েদার খারাপ, তো আমার হচ্ছে ইলেকট্রিসিটি আপ ডাউন করলেই ওয়াইফাই ডিস্টার্ব করতেছে। আচ্ছা, মোবাইল ডেটা আছে, বাট রবিও খারাপ হয়ে যাচ্ছে, বদমাইশ। তাহলে দেখেন, তাই আপনি দেখেন পশ্চিমা সভ্যতা বিশাল বড় সভ্যতা, এরপর দেখেন এশিয়াতে কি কি গ্যাঞ্জাম। এই চীনে একটা সভ্যতা আছে ভাই, ওদিকে ভাই হচ্ছে স্ক্রিন শেয়ার হয়নি। আচ্ছা, এই স্ক্রিন শেয়ার হচ্ছে না, এগুলো দেখে একটি হচ্ছে বয়স চলে যাচ্ছে। দেখেন চীনে একটা সভ্যতা আছে, যেহেতু চীন হচ্ছে অনেক পুরাতন, এটা সবচেয়ে পুরাতন সভ্যতার মধ্যে পড়ে। তো দেখেন এই চীনে একটা সভ্যতা, এই চীনের পাশে হচ্ছে ভারত না ভাই, বর্ডার শেয়ার করে, সে ভারত একটা সভ্যতা। ওদিকে আপনার পাকিস্তান হচ্ছে একটা ইসলামিক কান্ট্রি, সেটা একটা সভ্যতা, এবং বাংলাদেশ একটা সভ্যতা। ওদিকে চীনের পাশে জাপান, সেইখানেও একটা সভ্যতা, ঠিক আছে। তার মানে দেখেন যে আপনার এই এই ছোট্ট একটা জায়গার মধ্যে কতগুলো সভ্যতা একসাথে প্যাচ খেয়ে গেছে। এবং দেখেন এই হিন্দু সভ্যতা কিংবা হচ্ছে ইন্ডিয়ান সভ্যতা, এখানে হচ্ছে নিউক্লিয়ার উইপন আছে। পাকিস্তান ইসলামিক সভ্যতা, এখানে নিউক্লিয়ার উইপন আছে। এইখানে একটা চীনের সভ্যতা, এখানে একটা নিউক্লিয়ার উইপন আছে, ঠিক আছে। মানে চিন্তা করে দেখেন যে তিনটা সভ্যতার মধ্যে দ্বন্দ্ব থাকবে, তাদের মধ্যে আবার পারমাণবিক বোমা আছে। মানে এত গ্যাঞ্জামের জায়গা পৃথিবীতে আর নাই রে ভাই। মিডিল ইস্ট হচ্ছে গ্যাঞ্জাম, হচ্ছে আপনার এই এশিয়াতে। এগুলো রিটেন আমরা প্রচুর আলোচনা করবো। যাই হোক, তাহলে এগুলো একটু মাথায় রাখবেন। এর পাশাপাশি হচ্ছে আপনার সংখ্যাটা এগুলো একটু পড়বেন, এখানে দেখার মতো কিছু নাই। উনি বলছে যে কেন গ্যাঞ্জাম লাগবে, কারণ যে সাংস্কৃতিক মৌলিক পার্থক্য আছে। সাংস্কৃতিক মৌলিক পার্থক্য দেখেন, যে আপনি যদি মুসলিম হয়ে যদি মদ খান, তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। ওদিকে আপনি আমেরিকাতে গেলে মদ খাচ্ছেন ইজিলি, ঠিক আছে। তারপর ধরুন হচ্ছে নারী, আমাদের ইসলামিক সভ্যতা নারীদেরকে যেভাবে আপনার পর্দা বা এগুলোতে ফোকাস করে, আবার এটার বিরুদ্ধে কথা বলে হচ্ছে ওয়েস্টার্ন সভ্যতা। তাহলে এই মৌলিক সভ্যতার বা মৌলিক পার্থক্য, ইভেন শুধু নারীদেরকে যে আপনার ধর্ম বলতেছে পর্দা করার জন্য এমন না, অনেক নারীও পর্দা করতে চায়। যে ঝামেলাটা হয়ে হচ্ছে আপনার ফ্রান্সে হচ্ছে আপনার কিছু নারী পর্দা করতে চায়, কিন্তু ফ্রান্সে ঘোষণা করছে যে আপনার বোরকা পরা যাবে না। তাহলে এটাতে হচ্ছে ওই নারীরা হচ্ছে কি হতাশ হয়ে গেছে। তাহলে যে সাংস্কৃতিক মৌলিক পার্থক্য, এটাতে গ্যাঞ্জাম বাড়ায়। তারপর সাংস্কৃতিক পার্থক্য সহজে পরিবর্তন হবে না রে ভাই, ঠিক না। সাংস্কৃতিক পার্থক্য সহজে পরিবর্তন করা যায় না, সভ্যতার পার্থক্য পরিবর্তন করা যায়। আপনি যত সহজে এআই ইউজ করতে পারবেন,
যত সহজে এআই ইউজে অভ্যস্ত হতে পারবেন, তত সহজে ধরেন আপনি শাড়ি না পরে আপনি টপস পরতে পারবেন না। বা ছেলেরা হচ্ছে আপনার ধরেন হচ্ছে ছেলেরা দেখেন যে আপনারা হচ্ছেন যত বেশি মাত্রায় এআই ইউজ করতেছেন বা ধরেন একটা ওয়েস্টার্ন মুভি দেখে অভ্যস্ত হয়ে পড়ছেন, কিন্তু আপনি আপনার টিচারকে নাম ধরে ডাকতে পারবেন না। এই রাফি তোর কথা শোনা যাচ্ছে না, রাফি তোমার কথা শোনা যাচ্ছে না, আপনি এটা বলতে পারবেন, আপনার গায়ে লাগবে। ঠিক আছে, তার মানে হচ্ছে এটা কালচারটা সহজে চেঞ্জ করা যায় না আমাদের কান্ট্রিতে, কিন্তু অ্যাব্রোড এটা হয় না। ওরা বাবাকে নাম ধরে দেখে, মিস্টার মাইক স্যারকে ডাকতেছেন। ঠিক আছে, তাহলে দেখেন বিশ্বায়ন। ঠিক আছে, এবং এই বিশ্বায়নটা হচ্ছে মেল ঝামেলার জিনিস। দেখেন যে আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধরেন র্যাক ডেতে হচ্ছে অনেক পান হয়, এইটা নিয়ে কোনো জ্ঞানজাম ছিল না। ঠিক আছে, তো আমি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার একটা নাচ নাচ ওর সাথে আমি আলোচনা করতেছিলাম এটা নিয়ে, যে এখন দেখবেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে হুজুরটা কথা বলতেছে। ঠিক আছে, কোন একটা হুজুর জন্য কথা বললো না, নাম ভুলে গেলাম, ওই উনি একটু বেশি কথা বলে। কিংবা ধরেন মানুষ জেনারেল মাস পাবলিক হচ্ছে অনেক কথা বলতেছে কেন? কারণ হচ্ছে এখন ওই যে ধরেন র্যাক ডে হচ্ছে, আড্ডা হচ্ছে, গল্প হচ্ছে, গান হচ্ছে, এখন ফেসবুক মারফত সবগুলা কি ট্রান্সমিটেড হয়ে যাচ্ছে, সবাই পেয়ে যাচ্ছে। এই জন্য যারা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে না তারাও পাচ্ছে, যারা যাচ্ছে তারাও পাচ্ছে, এই জন্য মানুষ ক্রিটিসাইজও করতেছে, প্রশংসা করতেছে। তাহলে এখানে মেইন সমস্যাটা হচ্ছে আপনার কি, যে এই যে ট্রান্সফার অফ ইনফরমেশন। যেমন ধরেন হচ্ছে আপনি জানেন না, যেমন ধরেন হচ্ছে এখন আপনি সহজেই জানেন যে গাজাতে প্রতিদিন 100 মানুষ মারা হচ্ছে, ফ্লোটিলাকে অ্যারেস্ট করা হয়েছে। আপনার মানে 2 সেকেন্ডের মধ্যে আপনি জেনে যাচ্ছেন, আপনি রিয়াকশন দেখাতে পারতেছেন। 50 বছর আগে চিন্তা করেন না, আপনি জাস্ট আরো চিন্তা করেন না। খেলাফত আন্দোলন, খেলাফত আন্দোলন হচ্ছে বাংলাদেশে কেন? কারণ হচ্ছে তুরস্কের উপরে অনেক অবৈধ কন্ডিশন চাপাই দিছিল। তো সেই খেলাফত আন্দোলনটা খেলাফত বাতিল করে দিছে কামাল পাশা। সেটা বাতিল করার পরেও বাংলাদেশে কি চলছিল? খেলাফত আন্দোলন চলতেছিল। কিন্তু যে যার জন্য খেলাফত আন্দোলন চলতেছিল সে বাতিল করে দেওয়ার পরেও কেমনে বাংলাদেশে খেলাফত চলে? কারণ বাংলাদেশে মানুষ জানতোই না খেলাফত বাতিল হয়ে গেছে। জানবে কেমনে ভাই? তখন কি মোবাইল ছিল? তখন কি আপনার টিভি ছিল না? তখন হচ্ছে আপনার কিছু ছিল, হোয়াটসঅ্যাপ ছিল, ফেসবুক ছিল। ঠিক আছে, পরবর্তীতে জানা গেছে, মানুষ বুঝতে পারছে যে খেলাফত বাতিল হয়ে গেছে, আন্দোলন করে লাভ নেই, আন্দোলন বাদ দিচ্ছে। তাহলে এই যে বিশ্বায়ন বা ফ্লো অফ ম্যাস ইনফরমেশনটা হচ্ছে মূলত হচ্ছে কনফ্লিক্ট মাঝে মধ্যে জায়গায় তোলে আর কি। ঠিক আছে, এবার দেখেন সুইং স্টেট, সুইং সিভিলাইজেশন। এটা হচ্ছে এবার 46 এর জন্য আমি এটা লিখে আসছি। সুইং ভোটার তো পড়ে আসছে আমরা। সুইং মানে হচ্ছে যে ঘোরে আর কি, ওর থেকে ওটা ঘুরে, যার মন হচ্ছে কিনা ফিক্স না। ঠিক আছে, তো সেটা হচ্ছে কিরকম দেখেন আপনার ওই ধরেন সুইং ভোটার ছিল কারা? আমেরিকার রাজনীতিতে সুইং ভোটার ছিল। সুইং ভোটার হচ্ছে কারা? যারা ফিক্সড না, যারা যেটা নো কাকে ভোট দিবে, ওরা কি ট্রাম্পকে ভোট দিবে না কমলাকে ভোট দিবে। ঠিক আছে, তখন এই সুইং ভোটার আপনার ম্যানিপুলেট করছে কে বলেন তো? ইলন মাস্ক। ইলন মাস্ক। ঠিক আছে, সে হচ্ছে এটাকে ম্যানিপুলেট করছে। সে ইলন মাস্ক হচ্ছে বড়লোক একটা মানুষ। তো আমরা সবসময় বড়লোক মানুষ থেকে মোটিভেশন পাই। ঠিক আছে, আপনার 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 পকেটে টাকা না থাকুক, কিন্তু আপনি দেখা যদি বড়লোক মনে হয় ভাই, আপনার পিছনে 10টা মানুষ ঘুরবে। দেখা বড়লোক মনে হলে হবে, মানুষ হচ্ছে এত মানে একটা মানুষের নেচার হয়ে গেছে আর কি। তো ইলন মাস্ক হচ্ছে বিশ্বের 1 নম্বর ধনী। ও একটা কথা বলে সবাই ঝাঁপায় পড়বে, ঠিক না? তো দেখেন ও বলছে কি, যে আপনাকে অবশ্যই ট্রাম্পকে ভোট দিতে হবে। ট্রাম্পের জন্য সে প্রচারণা চালাইছে এবং ভোট দিলে সে টাকাও দিচ্ছে, 5 মিলিয়ন 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 টাকা খরচ করছে। তাহলে সুইং ভোটার হচ্ছে যারা সিদ্ধান্ত নিতে পারে না কার পক্ষে থাকবে, কিন্তু হচ্ছে ওদেরকে হচ্ছে ম্যানিপুলেট করে ভোটগুলো আদায় করাটা হচ্ছে সুইং ভোটার। সুইং স্টেট হচ্ছে সেম, সুইং সিভিলাইজেশন সেম। এটা হচ্ছে কিরকম দেখেন, যে ওরাও সিদ্ধান্ত নিতে পারে না, যদি মারামারি লাগে, যদি ইসলামিক এবং হচ্ছে আপনার খ্রিস্টান অর্থোডক্স কিংবা হচ্ছে আপনার ওয়েস্টার্নদের মধ্যে মারামারি লাগে, আমি কোন দলকে সাপোর্ট করব, ওরা এখনো শিওর না। ওই যারা শিওর না তারা হচ্ছে সুইং সিভিলাইজেশন বা সুইং স্টেটস। ঠিক আছে, যেমন হচ্ছে আপনার রাশিয়া। রাশিয়া আসলে শিওর না, ওরা কি পশ্চিমা, ওরা কি অপশ্চিমা, ওরা নিজেরাই জানে না। ঠিক আছে, এই জন্য দেখেন যে তারা হচ্ছে ইউরোপে ঢুকতে চায়, ন্যাটোতে ঢুকতে চাইছিল, আবার ওটার সম্পর্ক ভালো আমাদের সাথে। কেমন? যেমন রাশিয়া দেখেন, রাশিয়া হচ্ছে মুসলমানদেরকে সংঘাতে জড়ায়, চেচনিয়া অঞ্চলে। আবার ইরানের সাথে হচ্ছে, ইরানকে ওরা ইন্টারন্যাশনাল পলিটিক্সে সাপোর্ট দেয়। যেমন চীন হচ্ছে উইঘুরে মুসলিম মারে। আবার হচ্ছে মুসলিম দেশ হিসেবে পাকিস্তান, চীন, সৌদি আরবদের সাথে খুব ভালো সম্পর্ক, মানে দেয়ার সুইং। ঠিক আছে, ওদের মুড সুইং হচ্ছে আর কি, এটা দিয়ে মনে রাখবেন আর কি। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার ধরেন এই যে এগুলাই লিখছে আর কি, মানে আপনি সিদ্ধান্ত নেন নাই কার সাথে। আপনি জানেন ভাই, দুনিয়া উল্টায় গেলেও ইউএসএ সব সময় হচ্ছে ইসরায়েলকে সাপোর্ট দিবে। গতকাল ট্রাম্প একটা সাইন করছে, বরং গুরুত্বপূর্ণ একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি করছে, জানেন আপনারা?
কাতারে যদি কেউ হামলা চালায় তাহলে ইউএসএ তাকে হামলা চালাবে, মানে বুঝছেন? ইসরায়েল যদি কাতারে হামলা চালায়, ইসরায়েল ইউএসএ হামলা চালাবে। গতকালকে প্রেসিডেন্সিয়াল অর্ডার, এগুলো পড়তে হবে, আপনাদের রিটার্ন দিচ্ছেন, ঠিক আছে? তাহলে দেখেন, এখন যত কিছুই হোক ভাই, আপনার কি মনে হয় ইউএসএ পারমাণবিক বোমা মেরে দিবে ইসরায়েলে? সম্ভব না। এগুলো হচ্ছে কাতারকে এমনি ঠান্ডা করতেছে, বুঝছেন ব্যাপারটা? বা ইসরায়েলকে থ্রেট দিচ্ছে। ওয়েস্টার্ন ইউকে গত 1 বছরে 1 লাখ পিস গুলি দিছে। কাকে? ইসরায়েলকে। অথচ ইউকে হচ্ছে আবার গাজাকে কি দিচ্ছে? অ্যাকনলেজ করতেছে। তাহলে আপনি যত কিছুই করেন, ইউকে সবসময় ইসরায়েলকে সাপোর্ট দিবে। ওগুলা সুইং স্টেট না, এগুলো ফিক্সড স্টেট, ঠিক আছে? এটাই স্নায়ুযুদ্ধ হচ্ছে মনস্তাত্ত্বিক যুদ্ধ। এটা পড়ে নেবেন, সমস্যা থাকলে আমাকে জানাবেন, পরের ক্লাসে আমি দেখাই দিব আর কি, ঠিক আছে? এদিকে প্রায় চ্যাপ্টার শেষ। এই যে মনোনীতি, খুব আমি তো পড়াই দিছি ভালো করে, এটা হচ্ছে আবার দিছে এইখানে, ঠিক আছে? মনোনীতিটা পড়বেন। ট্রুম্যান ডক্ট্রিন হচ্ছে মনের উল্টা। ট্রুম্যান ডক্ট্রিন হচ্ছে মনের উল্টা, ঠিক আছে? পড়বেন, নাকি পড়ে জানাবেন, সমস্যা থাকে। প্রথম চ্যাপ্টার আমাদের শেষ। আচ্ছা, প্রথম চ্যাপ্টারে কি আছে দেখি। প্রথম চ্যাপ্টারে তেমন কিছু নাই, তৃতীয় চ্যাপ্টার থেকে কভার হয়ে যায়। প্রথম চ্যাপ্টার হচ্ছে সঙ্গগুলো ভালো করে পড়তে হবে। আন্তর্জাতিক সম্পর্কে গুরুত্বগুলো পড়বেন। আন্তর্জাতিক সম্পর্ক কেন গুরুত্বপূর্ণ ভাই? কারণ হচ্ছে জাতীয় স্বার্থ অর্জন করবেন, আপনার টাকা লাগবে, আপনার ব্যবসা করা লাগবে, আমরা এক্সপোর্ট বাড়াইতে হবে, সম্পর্ক বাড়াবেন। পারস্পরিক নির্ভরশীলতা বেশি বাড়ছে না এখন? আমি তো এখন আপনার হচ্ছেন কি চাই, আপনি এখন পাকিস্তানে কি চান? 3 পিস চান, ঠিক না মেয়েরা? এখন পাকিস্তানি আমাদের মেয়েদের মন খারাপ হয়ে যাবে, তো মেয়েদের মন ভালো করার জন্য আমার পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো রেখে 3 পিস আনা লাগবে, ঠিক আছে? আন্তর্জাতিক বাণিজ্য বাড়াইতে হবে আমাকে, ঠিক আছে? তো এইগুলোর কারণে হচ্ছে, এগুলোর জন্য আমার সম্পর্ক ভালো রাখা লাগবে আর কি, ঠিক আছে? এখানে তেমন কিছু নাই। আচ্ছা, আপনাদের বাংলাটা আজকে পড়াইতে পারতেছি না, টায়ার্ড হয়ে গেছে, তো একটু বলে রাখি। মধ্যযুগ হচ্ছে আপনার সবচেয়ে ইজি। আপনারা হচ্ছেন প্রাচীন যুগে যে ক্লাসটা করছেন, সেই ক্লাসটা হচ্ছে আমাকে অবশ্যই ছবি পাঠাবেন, ঠিক আছে? ওই নোটগুলা। আর আপনার 2টা নোট করবেন, নোট করেন মানে বুঝাচ্ছি আমি, এখন নোট করেন, আমাকে জানাবেন যে কি কি বাড়ি কাজ আপনাদের। প্রথমত হচ্ছে আপনি প্রাচীন যুগের ক্লাসটার হচ্ছে যে নোট করার কথা ছিল, যেগুলো সেগুলো করে আমাকে দিবেন। মধ্যযুগের একটা কাজ দিয়ে, এগুলো আসলে আপনার সবগুলো পিলিতে পড়ে আসছেন। শ্রীকৃষ্ণ কীর্তন, ঠিক আছে? শ্রীকৃষ্ণ কীর্তন পর্যন্ত একটু পড়েন, পড়ে আপনি হচ্ছেন আমাকে দিয়েন কোন টপিকে সমস্যা হচ্ছে কিনা, আমি হচ্ছে দেখবো। এর পাশাপাশি হচ্ছে আপনাকে কি করবো, ওই পরের ক্লাসে আমি টার্ম দিয়ে দিব আর কি। বাট একবার পড়ে ফেলেন শ্রীকৃষ্ণ কীর্তন পর্যন্ত, এখানে তো আমার কিছু নাই, জাস্ট একবার রিডিং করবেন, ঠিক আছে? ও রিডিং করেন। আর ব্যাকরণ কি পড়া লাগবে এটা আমি জানাবো আগে ক্লাস, আজকে আর নিয়ে কথা বলবো না। আর রচনা 2টা বাড়ি কাজ, একটা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, আর একটা হচ্ছে একটা কি ছিল, ওমেন এম্পাওয়ারমেন্ট, ঠিক আছে? এই 2টা। আর এগুলো হচ্ছে এমন করে নোট করবেন, বাংলা প্লাস ইংলিশের সাথে যেটা আসলে আপনি পারেন, বাংলাও আসতে পারে, ইংলিশও আসতে পারে, কেমন? তাহলে আজকে হচ্ছে এতখানি, বলেন কোনো প্রশ্ন আছে? ও, আজকে রাতে 10টা করে একটা ক্লাস নিব ইয়ার উপরে, জিকে ব্যাচের উপরে, যেহেতু পোলাপান যোগ করতেছে, ফ্রি ক্লাস হবে আর কি। তো আপনারা যারা হচ্ছেন, আচ্ছা, আপনারা যারা হচ্ছেন করতে চান চলে আসবেন আর কি, ঠিক আছে? আচ্ছা, কোনো প্রশ্ন আছে কিনা বলেন, আমাদের রেখে দিয়ে আছে। আচ্ছা, কোনো প্রশ্ন নাই, তাহলে থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন সবাই, টাটা।